আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। যাত্রী ছাউনিতে আধো ভেজা হয়ে বসে আছে মীরা। বৃষ্টি যে খুব বেশি সেরকমও না। হাসপাতাল থেকে বাস স্ট্যান্ডে আসতে আসতে আধো ভেজা হয়ে গিয়েছে আর কি। বারবার এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কয়েকজন ছেলেপেলের যেন চোখে ফিরছে না। এমন অস্বস্তিতে পড়বে জানলে আজকে বাসা থেকে কিছুতেই বের হতো না সে। একমাত্র বান্ধবীর আজকে রক্তের প্রয়োজন না হলে কিছুতেই বের হতো না সে। নিজের বেস্ট ফ্রেন্ডের এমন করুণ মুহূর্তে কি না এসে থাকা যায়। গত পরশু দিনও মেয়েটা নিজের প্রেগন্যান্সি নিয়ে কত শত শখের কথা শেয়ার করেছে মীরার সাথে। এই খুশিতে আধার নামিয়ে আনলো মিসকারেজ জিনিসটা। এভাবে শীত মৌসুমে বৃষ্টি নামবে জানলে সাথে করে একটা ছাতা নিয়ে আসতো। আশেপাশের অবস্থা ভালো ঠেকেছে না তার কাছে। কয়েক জোড়া চক্ষু যেন গিলে খেতে চাইছে। মীরা সিদ্ধান্ত নিল পায়ে হাঁটা শুরু করবে। হাঁটার ফাঁকে বাসে উঠে পড়বে। যেই ভাবা সেই কাজ। মীরা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলো ছাউনিতে বসে থাকা মধ্যবয়সী লোক দুটো পিছু পিছু হাঁটছে। মীরা যেমন গতিতে যখন হাঁটে ওই লোকগুলোও তখন তেমন গতিতে হাঁটে। মীরা এবার বেশ ভালোভাবেই ভয় পেল। নিজের সম্ভ্রম রক্ষার তাগিদ দিল মস্তিষ্ক। এদের চেহারা দেখে এমনই দিক নির্দেশনা দিচ্ছে মস্তিষ্কের কোষগুলো। ভয় মীরার কান্না পেল। রাস্তার এদিকটায় বড় বড় গজারি গাছ ছাড়া জনমানব নেই। বসে না থেকে হেঁটে এগোনোর সিদ্ধান্তটা কি ভুল ছিল মীরা? মনে মনে রবের কাছে অগণিত প্রার্থনা করে যাচ্ছে সে। হঠাৎ একটা প্রাইভেট কার মীরার পাশে এসে থামল। থমকে দাঁড়ায় মীরা। সে ভাবল আজ হয়তো আর রক্ষে নেই। এখন বুঝি ওরা গাড়ি নিয়ে এসেছে কিডন্যাপ করার জন্য। গলা ভেজানোর তাগিদে ঠোঁট ছুঁয়ে দেয়া বৃষ্টিকণা শুষে নিল সে। উহুয়েতে লাভ হচ্ছে না। গাড়ির দরজা খুলে ছাতা হাতে নিয়ে বের হলো একজন যুবক। চাপদারি মুখে শ্যামল রঙের মাঝারি উচ্চতার একজন পুরুষ। মাঝারি বলতে মীরা 6 ফুটের নিচে উচ্চতার ব্যক্তিকে বোঝায়। লোকটাকে চিনতে একটু বেগ পেতে হলো মীরার। কারণ সে তাকে 2-3 বার দেখলেও দেখেছিল 2-3 সেকেন্ডের জন্য। ইনি মীরার বেস্ট ফ্রেন্ড দোলনের হাজবেন্ড। আজকে দোলনকে ব্লাড দিতে এসেও তো হামজাকে দেখেনি। তাহলে হঠাৎ কেন এখানে? হামজা বেশ কয়েকবার সালাম জানালো মীরাকে। হঠাৎ মীরার সম্বিত ফিরল। মীরার সামনে একটা ছাতা বাড়িয়ে দিয়েছে হামজা। সালামের জবাব দিয়ে মীরা বলল, আপনি? হামজা এমন ভাব করে জবাব দিল যেন সে আসতে চায়নি। দোলনের অনুরোধেই এসেছে। হামজা বলল, দোলন সন্দেহ করছে যে বৃষ্টিতে আপনি ভিজে যাবেন। আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বলেছে বেশ কয়েকবার। হামজা গাড়ি থেকে নেমে মীরার সামনে পর্যন্ত আসাটুকুর সময় মীরা হামজাকে ভালো করে দেখেছে আজ। তবে সম্বিত ফিরে এলে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল রাস্তার দিকে। সেদিকে ফিরেই বলল, কষ্ট করার দরকার ছিল না। আমি নিজেই ফিরে যেতে পারবো। আপনি যেতে পারেন। হামজা বলল, প্লিজ চলুন। নয়তো আপনার বান্ধবী কষ্ট পাবে। আমি চাই না আমার স্ত্রী এই কষ্টের মধ্যে আরো নতুন কোন কষ্ট পাক। দোলনের কাছে তাড়াতাড়ি ফিরতে চাইছি। প্লিজ আমার সময়টুকুর গুরুত্ব দিন। মীরা আর কিছু বলল না। দ্রুত গিয়ে গাড়ির পিছনের সিটে বসে পড়ল। গাড়ি স্টার্ট করে হামজা বলল, আপনার পাশে একটা বড় তোয়ালে আছে, সেটা গায়ে জড়িয়ে নিন। মীরার লজ্জাবোধ হলো। এই কাজটা তার আগেই করা উচিত ছিল। অন্য কেউ বলে দিলে মনে হয় নিজে নিজের প্রতি খামখেয়ালি করছে। হামজা যদিও মীরার দিকে গভীরভাবে তাকায়নি, তবুও সে একজন পুরুষ। মীরা বাহিরে তাকিয়ে চুপ রইল। মনে তার হাজারো রকমের ভাবনা। দোলন কপাল করে এমন একজন স্বামী পেয়েছে। বিয়ের প্রতি মীরার কেন জানি বিশ্বাস নেই। আজকালকার যা একটা পরিস্থিতি, বেশিরভাগেরই দম্পতি কোনো না কোনো ভাবে ভালো নেই। কাকে বিশ্বাস করবে? এই তো সবে বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে ওত পেতে বসে থাকা হায়নার খবরে এখনই পড়তে যাচ্ছিল। ভাগ্যের জোরে বেঁচে গেল। কিন্তু বাসায়, সেখানে গিয়ে কিভাবে নিজেকে আর কতভাবে বাঁচাবে?
বিশ্বাস নামক শব্দটা হৃদয়ের আঙ্গিনা হতে বের হয়ে গিয়েছে। পুরো রাস্তায় হামজা শুধু একবারই কথা বলেছিল, জানতে চেয়েছিল মীরা কোথায় নামবে। বাড়িতে থাকা লোকটাও একজন পুরুষ আর হামজাও একজন পুরুষ, কিন্তু দুজনের কত তফাৎ। বাড়ির সামনে নামিয়ে চলে গেল হামজা। মীরার ইচ্ছা হচ্ছে না বাড়ির ভেতর যেতে, এটা যেন এক আজাবখানা। তবুও নিজের বলতে এই বাড়িটাই তো বাবা ফেলে যাওয়া একমাত্র সম্বল। মীরা ভয় ভয় বাড়িতে প্রবেশ করলো, ভালোভাবে চারদিকে লক্ষ্য করলো, না ওই লোকটা নেই। এরই মধ্যে মীরার দাদি হাতে মুড়ি মাখার বাটি নিয়ে বের হয়ে দেখলেন মীরা দাঁড়িয়ে আছে। মীরা ভয় আর ঠান্ডা দুটোর মিশ্রণে কাঁপছিল। মীরার দাদি বললেন, বলেছিলি সন্ধ্যার আগেই ফিরে আসবি, সন্ধ্যা হলো কেন? মীরা কাঁপা ঠোঁটে বলল, বৃষ্টির জন্য গাড়ি পাচ্ছিলাম না, তাই দেরি হলো। দাদি বলল, যা কাপড় পাল্টে আয়। মীরা কিছুক্ষণ চুপ থেকে ওর দাদিকে জিজ্ঞেস করলো, উনি কি বাসায় নেই? দাদি কিছুটা বিরক্তি নিয়ে বলল, উনাকে দিয়ে তোমার কাজ কি? কখনো তো জিজ্ঞেস করো না। মীরা বলল, বাসায় ফিরে সব সময় দেখি বাসাতেই থাকে, আজ দেখিনি তো তাই। আচ্ছা আমি যাচ্ছি। মীরা এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, দ্রুত নিজের ঘরে এসে কাপড় পাল্টে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল। এবারই যেন একটা আতঙ্ক। বিগত 2 বছর মীরা ঠিকমতো ঘুমাতে পারেনি। পুরনো কথা মনে হয় চোখ বেয়ে আপনা আপনি নোনাজল বইতে শুরু হলো। কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যেও যেন দুঃস্বপ্ন পিছু ছাড়ে না। ঘণ্টাখানেকের মধ্যেই ঘুম ভেঙে যায় মীরার। ঘরের বাহিরে লোকটার আওয়াজ পাচ্ছে। উঠে বসে কম্বল পেঁচিয়ে কাজুমাজু হয়ে বসে থাকে সে। কেন এত ভয়? মীরা যার ভয় থাকে সে হলো মীরার দাদা, উহু আপন নয়। ভাবতে পারেন এটা কিভাবে? 2 বছর আগে মীরার বাবা আর দাদা মিলে ছোট একটা কাপড়ের ব্যবসা করত। একদিন দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। দোকান বাঁচাতে গিয়ে পিতা পুত্র চাপা পড়ে দোকানের আগুনেই। বাবা মারা যাওয়ার কয়েকদিন পরেই মীরার মা মীরাকে তার দাদির কাছে রেখে চলে যান। মীরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও পায়নি। শুনেছে সে একটা বিয়েও করে নিয়েছে। মীরাকে লালন করা মীরার দাদির ইচ্ছা ছিল না। বাড়িটা মীরার বাবা মীরাকেই লিখে দিয়েছিলেন। দাদি সোহেলি বেগমের যাওয়ার জায়গা নেই বলে তিনি রয়ে গেলেন। কিন্তু বয়স এখনো যুবতীদের মতো হওয়ায় একটা বিয়ে করে ফেললেন তিনিও। বিপত্তি ঘটল এখানেই। যাকে বিয়ে করলেন তিনি একজন বিকৃতি মস্তিষ্কের পুরুষ। সোহেলির সামনে ভালো দেখালেও আড়ালে ছুতে চায় মীরাকে। কতবার খুবলে খেতে চেয়েছে। নিজেকে হায়নার কবল থেকে বাঁচাতে মীরা উদ্বিগ্ন। দাদিকে বেশ কয়েকবার অভিযোগ করলেও তিনি তা আমলে নেননি। বলতেন, দাদা তো নাতনির সাথে একটু মজা করবেই। কিন্তু এটা কেমন মজা? একটা মেয়ের গায়ে হাত দেওয়া মজা কিভাবে হতে পারে? মীরা বাসা থেকে পালানোর ফন্দি করেছিল, কিন্তু যাবে কোথায়? শেষমেশ সিদ্ধান্ত নিল বাবার কাপড়ের ব্যবসাটা পুনরায় দাঁড় করাবে। বুদ্ধিটা দোলনই দিয়েছিল। কাজের জন্য সারাদিন বাহিরে থাকতে পারবে। মীরার সাথে দোলনের বন্ধুত্ব মাধ্যমিক স্কুল থেকে, এখনো তা অটুট রয়েছে। দুজন বোনের মতো। মীরার সকল কথা একমাত্র দোলনকেই বলতে পারে। দোলন মাঝে মধ্যে মীরাকে বলে, ইস আমার একটা দেবর নেই, থাকলে তোকে বিয়ে করিয়ে আমার কাছে নিয়ে আসতাম। এই নরকে আর কতদিন থাকবি? বিয়েটা এবার করে নে। বয়সও 18 পার হলো। মীরা তাকিয়ে রইল দরজার পানে। আবার না দরজায় এসে ওই লোকটার আহ্লাদি ডাক পড়ে, যার আহ্লাদি ডাকের অন্তরালে কালো এক শয়তান বিরাজ করে। দরজায় মাসুদ এসে ডাকলেন মীরাকে রাতে খাবার জন্য। মীরা খাবে না বলল। মীরা চিন্তায় ছিল যে দাদা নামক শয়তানটা ঘরে এসে যেন তাকে না নিয়ে যায়, নয়তো ওই নোংরা হাত থেকে রক্ষা নেই। না, মাসুদ আর আসেনি, কিন্তু সে চাইলেই অনায়াসে ঘরে ঢুকে পড়তে পারে। রাতে ঘুমানোর সময় ঘরের ছিটকিনি লাগাতে নিষেধ করেছেন সোহেলি। তার যুক্তি হচ্ছে, যদি কোনো বিপদ হয়।
দরজা লাগানো থাকলে ঘরে ঢোকা যাবে না তখন। কিন্তু লজিকটা নিতান্তই অকার্যকর। উদ্দেশ্য এখানে ভিন্ন। মীরা বুঝতে পারছে যে ওর দাদি সব জেনেও মুখে কুলু বেটে রয়েছে। প্রতি মাসে ব্যবসার লভ্যাংশ এনে দাদির হাতে তুলে দিলেও তাদের মন পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই দুজন মিলে বড় সড় চক্রান্ত করছে। বসে বসে এক সময় নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে মীরা। ফজরের আজান কানে আসতেই লাফিয়ে উঠে বসে নিজেকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে। না, রাতে কিছু ঘটেনি তাহলে। দ্রুত উঠে নামাজে বসে যায় সে। রবের নিকট আকুতি মিনতি করে হৃদয়ে পুড়ে যাওয়া বাক্যগুলো তুলে ধরে। কবে পাবে এই আজবখানা থেকে মুক্তি? নামাজ শেষে চলে যায় রান্নাঘরে। সারাদিনের রান্না সকালেই শেষ করে দোকানের উদ্দেশ্যে বের হয় সে। রান্নার জন্য সব জোগাড় করছি, এমন সময় ঘাড়ে হাতের স্পর্শ পেল। সে জানে এটা কে হতে পারে। ছিটকে সরে দাঁড়িয়ে লোকটাকে বলল, আপনার কি একবারও হাত কাঁপে না এই জঘন্য কাজ করতে? মাসুদ বলল, দেখ মায়া, এগুলা উল্টাপাল্টা কথা কস কেন? তোর লগে জঘন্য কাজ আবার কি করলাম? নাতনিরে তো ছুঁইতেই পারি। মীরা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার এই নোংরা ছোঁয়া কখনো নাতনিকে ছোঁয়ার সমতুল্য হতে পারে না। জঘন্য আপনার বিবেক। মাসুদ বলল, মুখ দিয়া তো আগুনের ফুলকি বাইর হইতাছে। ভালোই ভালোই আমার কাজে সাড়া দে। মজা তুইও পাবি আর আমিও পাম। অন্যদিকে তোর বিয়া হইলে কোনো ঝামেলা ছাড়াই মজা নিতে পারবি। দাদা হিসেবে তোরে প্রস্তুত করার দায়িত্ব আমার। মীরার চোখ টলমল করছে। এই বুঝি চোখের বাঁধ ভেঙে ছুটে বের হবে নোনা জল। লোকটাকে সামনে রাখা বডি দিয়ে ইচ্ছামতো কোপাতে ইচ্ছা হচ্ছে মীরার, কিন্তু মনের জোর হাতে আসছে না। হাত থরথর করে কাঁপছে। মাসুদ এক পা এগুলে মীরা দুপা পিছিয়ে যায়। এমন সময় সোহেলি এলো সেখানে। এসে মাসুদকে বলল, আহা, তুমি এত সকালে এখানে কি করছো? চা পানি কিছু লাগলে আমাকে বলতে। তারপর মীরাকে বলল, কি ব্যাপার শুনি? এখনো রান্না চড়ানো হয়নি কেন? মাসুদ বলল, আমি রান্নার কথাই বলতে এসেছিলাম। তুমি তো আজ তোমার কোন বান্ধবীর নাতির বিয়েতে যাবে বললে। আমিও বাসায় ফিরবো না। বেশি রান্না করে খাবার অপচয় করা কি উচিত হবে বলো? সোহেলি বলল, একদম ঠিক বলেছ। মীরা চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা শুনল। সোহেলি আর মাসুদ নিজেদের ঘরে চলে গেল। মীরা মনে মনে এই ভেবে খুশি হলো যে মাসুদ আজকে বাসায় থাকবে না। আজ রাতটা শান্তিমতো ঘুমাতে পারবে। কিন্তু সে জানে না যে সত্যিকার অর্থে এই শান্তিটুকু সে পাবে কিনা। মীরা রান্নায় মনোযোগী হলো। আজকে দরুনকে একবার দেখে এসে তারপর কাপড়ের দোকানে যাবে। দরুনের মাথার পাশে বসে বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো হামজা। দরুন মুগ্ধ হয়ে তাকিয়েছিল যতক্ষণ তেলাওয়াত করেছে। তেলাওয়াত শেষে দরুনের কপালে চুমু খেল হামজা। হেসে বলল, কি গো দরুন চাপা, তোমার চোখে এত স্নিগ্ধতা খেলছে কেন? দরুন হামজার একটা হাত আঁকড়ে ধরে বলল, তুমি যে আপাদমস্তক জুড়েই একটা স্নিগ্ধ পুরুষ। চোখের সামনে এমন স্নিগ্ধতা দেখলে তা চোখে তো খেলেই। আজকে কি এত লাগাওনি? হামজা বলল, উহু, লাগাইনি। তুমি এখন অসুস্থ। এখন আদরের করা স্মেল তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। তরুণ বলল, না জনাব, আমার কষ্ট হবে না। তোমার গায়ে রজনীগন্ধার ঘ্রাণটুকু আমার নিঃশ্বাসে মিশে গেলে আমি শান্তি পাই। হামজা হেসে তরুণের কপালে আরেকবার গভীর চুমু খেয়ে বলল, জো হুকুম বিবি সাহেবা। একটু করে গোসল করে তাহলে তোমার পছন্দ মতো হয়ে সামনে আসবো। হঠাৎ তরুণের মন খারাপ হলো। হামজা খেয়াল করলো তরুণের চেহারার পরিবর্তন। কিন্তু কেন এই দুঃখের ছায়া হানা দিল তা সে জানে না। হামজা তরুণের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি গো তরুণ চাপা, হঠাৎ কি হলো? তরুণ বলল, মীরার কথা মনে পড়ছে। কি জানি এখন কি করছে ওই নরকে। মেয়েটার কপাল থেকে হঠাৎ করেই সব সুখ একেবারে বিদায় জানিয়েছে বুঝি। হামজা এখন বুঝলো মীরার মন খারাপের কারণ। সে সান্ত্বনা দিয়ে বলল, এভাবে বলতে নেই। নিশ্চয়ই আল্লাহ তাকে এই পরীক্ষার পর ভালো ফল দিতে পারেন।
মীরা বলল, মেয়েটাকে এমনভাবে কোণঠাসা করে রেখেছে যে সে এখন ভুনে খাওয়া খুঁটির মতো নড়বড়ে অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ধস নামবে। হামজা বলল, তাকে বলো সেলফ ডিফেন্স শিখে নিতে। তার মেরুদণ্ড শক্ত না হলে সে টিকে থাকতে পারবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর একটা সুপাত্র দেখে তোমার বোন সুলভ বান্ধবীকে বিয়ে দাও। বিয়ে মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়, এতে অশেষ রহমত আছে। তরুণ দীর্ঘশ্বাস ফেলে চুপ রইল কিছুক্ষণ। চোখের সামনে কোনো সুপাত্র মেলে না যার হাতে মীরাকে তুলে দেয়া যায়। মেয়েটার বিশ্বাসে ইতোমধ্যেই মরিচা ধরেছে। কার হাতেই বা তুলে দেবে মেয়েটার ভবিষ্যৎ? নিজে কোন কপাল গুনে হামজাকে পেয়েছে? হামজার মতো কার্বন কপি পাওয়া অসম্ভব। আচ্ছা, মেয়েরা যদি নিজের বোন হতো তাহলে এই দুঃসময়ে সে কোন পদক্ষেপটা নিত? এসব ভেবে যাচ্ছিল তরুণ। হামজা ডাকলো বেশ কয়েকবার। তরুণের সেদিকে যেন খেয়ালই হচ্ছে না। শেষমেশ তরুণের হাত ধরে ঝাঁকুনি দিলে হুঁশ আসে তার। হামজা বলল, কি ভাবছো এত? এই সময় এত চিন্তা ভালো নয়। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। চলো তোমার সাজানো আমাদের ছোট্ট ঘরটায়। এমন সময় তরুণের ফোন কল এলো। স্ক্রিনে দেখা মিলল মীরার নাম। হামজা ফোন তুলে দিল তরুণের হাতে। মাত্র মিনিট খানেক কথা হলো ওদের দুজনের। ফোন রাখার পর তরুণ চুপ হয়ে রইল। হামজা চুপ থাকার বিষয়ে জিজ্ঞেস করল না, অপেক্ষা করল তরুণের। কেবিনটায় পিনপতন নীরবতা বিরাজ করল। কিছুক্ষণ চুপ থাকার পর তরুণ হামজার দিকে তাকিয়ে বলল, একটা কথা রাখবে? হামজা মৃদু হেসে বলল, তোমার সব কথাই রাখতে রাজি আছি, তবে সেটা যদি হয় আমার সাধ্য সীমার মধ্যে। বলো শুনি, কি বলতে চাইছো? তরুণ ভেজা চোখ রাখল হামজার চোখে। অপলকে তাকিয়ে বলল, মীরাকে বিয়ে করবে প্লিজ। হামজা স্তব্ধ হয়ে গেল। কি সব কথা বলছে? সে কি বুঝতে পারছে যে সে কি বলছে? সে কি উন্মাদ হয়ে গেল মীরার চিন্তায়? হামজা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি মাথায় কোনোভাবে আঘাত পেয়েছিলে? কি বললে এটা তুমি? তুমি কি জানো যে তুমি কি বলেছ? মনে হচ্ছে তোমার মাথার জন্য আরেক ডাক্তার দেখাতে হবে, নয়তো এসব কথা আবার শুনতে হবে। ঠিক হজম হচ্ছে না আমার। তরুণের চোখ গড়িয়ে তপ্ত পানি বের হয়ে এলো। কাঁদো কাঁদো ভারী কণ্ঠে বলল, মেয়েটার শুভাকাঙ্ক্ষী বলতে একমাত্র আমি। নিজের বোনের মতো ভালোবাসি। অন্য কারো হাতে তুলে দেবার ভরসা পাচ্ছি না। অন্য কোথাও বিয়ে হলেও যে ওর দাদা দাদির কুদৃষ্টি থেকে বাঁচবে তার ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই। হামজা হতাশ হয়ে বলল, এটা কোনো সমাধান না তরুণ চাপা। তুমি আমার একমাত্র ভালোবাসা। এই আমিটার অধিকার শুধু তোমার। আমি মারা গেলেও এই অধিকার অন্য কাউকে দিতে পারবো না। তুমি কিভাবে নিজের স্বামীর সাথে অন্য একটা মেয়ের সাথে জুড়ে দেবার কথা ভাবতে পারো? তরুণ বলল, আমি সজ্ঞানে সর্বাধিক বিবেচনা করেই তোমাকে এই কথা প্রস্তাব করেছি। ইসলামের নিয়ম অনুযায়ী তুমি আরেকটি স্ত্রীর দায়িত্ব নেবার ক্ষমতা রাখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সেই সমর্থন দিয়েছেন। ভেবে দেখো, মেয়েটা নিতান্তই অসহায়ত্ব। বিয়েটা হলে সে একটা অভয়ারণ্য পাবে। লোকে তাকে মন্দ কথা বলবে না। প্লিজ আমার কথাটা রাখো। হামজা কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেল। তার মাথা এই মুহূর্তে এলোমেলো হয়ে গিয়েছে। তরুণের কথাগুলো এখন তার ভারী সুচালো পাথর কণার মতো হৃদয় আর মস্তিষ্ক উভয় জায়গাতেই বিচ্ছে। মীরা নাস্তা শেষে বের হলো দোকানের উদ্দেশ্যে। দুপুর অবধি দোকান পরিচালনা করার পর তরুণকে দেখতে যাবে। কর্মচারীদের সব বুঝিয়ে দিয়ে তরুণকে দেখতে গেলে সেখানে বেশিক্ষণ সময় দেয়া যাবে। সেখান থেকে সোজা বাসায় ফিরে এসে ঘুম দেবে। বহুকাল পর আজ একটু নিশ্চিন্তে ঘুমাবে। দোকানে যাওয়ার পরে এসবই ভাবছিল মীরা। হামজা দাঁড়িয়ে আছে হাসপাতালের গেটের বাইরের দেয়ালে হেলান দিয়ে। তার বাবা সোহরাব এসে কাঁধে হাত রেখে বললেন, আসমানে কে দেখো। চেহারায় এমন দুঃখ দুঃখ মনে হচ্ছে কেন? হামজা তাকিয়েছিল ঘোলাটে আকাশের দিকে। সোহরাবের দিকে না তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, জমিনে বোধহয় শান্তি হ্রাস পেয়েছে। তাই আসমান জমিনের মালিকের কাছে নালিশ দিচ্ছি।
সোহরাব বলল, মন খারাপ। হামজা বলল, মন তো একটা কবরস্থান আব্বু। সেই অন্ধকারে কি হচ্ছে সেটা শুধু সৃষ্টিকর্তাই জানেন। আমি কিছু জানি না। সোহরাব বলল, সমস্যা কি শুনতে পারি? হামজা বলল, আপনাদের কন্যা স্বরূপ বৌমা আপনার ছেলেকে আবারও বিয়ে করতে বলছে। সেটা আবার তার বোন সুলভ বান্ধবী মীরাকে। সোহরাব বলল, বুঝলাম এবার। তরুণ যেহেতু এই প্রস্তাব দিয়েছে সেহেতু সে ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। তোমার সামর্থ্য আছে আরেকটা বউয়ের দায়িত্ব নেয়ার। বিয়ে করতে পারো। হামজার দুঃখ যেন আরো এক লেভেল বেড়ে গেল। সোহরাবের দিকে তাকিয়ে বলল, এটা কেমনতর সিদ্ধান্ত আব্বু? আপনি কি কখনো শুনেছেন যে কোনো স্ত্রী তার স্বামীকে এভাবে আরেকটা বিয়ে করতে প্রস্তাব দেয়? সেটা না হয় বাদ দিলাম। তরুণের মতো আপনিও বলছেন যে আমার সামর্থ্য আছে তাই দ্বিতীয় বিয়ে করতেই পারি। কিন্তু আব্বু, ধরুন তাকে সব দিলাম, কিন্তু তরুণকে যেভাবে ভালোবাসি সেভাবে মীরাকে ভালোবাসতে পারবো না। এটা কি মেয়েটার প্রতি অন্যায় হবে না? তার এই হক যদি আমি পূরণ না করি তবে রবের নিকট কি জবাব দেব? সোহরাব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবকিছুরই সমাধান আছে হামজা। বিষয়টা ভালো করে ভেবে দেখো। দোয়া করি আল্লাহ তোমার উপর রহম দিন। আশা করছি সঠিক সিদ্ধান্তটাই নেবে। কথা শেষে সোহরাব চলে গেল সেখান থেকে। হামজা পূর্বের ন্যায় চেয়ে রইল দূর দিগন্তে। সে মনে মনে ভাবছে যে কিভাবে তরুণের মাথা থেকে দ্বিতীয় বিয়ের ভূত নামানো যায়। যে মেয়েটাকে কখনো মনে ঠাঁই দিতে পারবে না সেই মেয়েটাকে সংসারে কেন ঠাঁই দেবে? সমস্যার তো ভিন্ন সমাধানও হতে পারে। মীরার জন্য নিজে গিয়ে ভালো পাত্র খোঁজ করতে পারে। এখানে তরুণের অধিকারের মধ্যে অন্য কারো বিচরণের অধিকার দেয়া সম্ভব নয়। দুপুর হয়ে গেল। আগামীকাল সকালেই তরুণকে রিলিজ দিয়ে দেবে। মীরা পৌঁছালো হাসপাতালে। কেবিনে ঢুকতে নিয়ে দেখলো হামজা তরুণকে কিছু একটা বোঝাচ্ছে। তবে মীরা তা ঠিক বুঝল না। দরজায় টোকার আওয়াজ পেয়ে উভয় দরজায় তাকিয়ে দেখলো মীরা দাঁড়িয়ে আছে। সে সাদা কালোর মিশেলে সেলোয়ার কামিজ পরেছে আজকে। মাথায় সাদা রঙের হিজাব, চোখে মুখে প্রফুল্লতা। এই প্রফুল্লতা এতদিন পর দেখল তরুণ। নিজেকে এতটুকুই পর্দাবৃত করে মীরা। তরুণও এমন ছিল। বিয়ের পর পুরোপুরি পর্দার সহিত চলে। মীরার দিকে হামজা একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। মীরা ভেতরে ঢুকলে হামজা দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। মীরা তরুণের পাশে বসলে তরুণ মীরার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হেসে বলল, আজ তোকে বেশ প্রাণবন্ত লাগছে। নিশ্চয়ই ভালো কিছু ঘটেছে। কি হয়েছে বলবি না? মীরাও হাসল। হেসে বলল, তোকে না বললে আর বলার কে আছে হুম? আজকে রাতে বোধহয় একটু চিন্তামুক্ত হয়ে ঘুমাতে পারবো। তরুণ বলল, ওরা কি আসবো একবার? মীরা বলল, হুম, ওইরকমই কিছুটা। দাদি নাকি তার কোন বান্ধবীর নাতির বিয়েতে যাবে। সাথে শয়তানটাও বাসায় থাকবে না। তোর সাথে সময় কাটিয়ে বাসায় গিয়েই ঘুম দেব। তরুণ স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো খবর। এরকম শান্তি যদি প্রতিদিন পেতিস তাহলে আমার রুহুটা আরো স্বস্তি পেত। মীরা বলল, ইনশাআল্লাহ একদিন এই যন্ত্রণার সমাপ্তি ঘটবে। কবে হবে সেটা আল্লাহ মালুম। তরুণ বলল, আমার কাছে একটা সমাধান আছে। যদি রাজি হোস তাহলে আশা করছি সমস্যা বেশিরভাগই সমাধান হয়ে যাবে। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, কত সমাধানে তো চেষ্টা করলাম, ঘুরে ফিরে সেই বৃত্তের কেন্দ্রবিন্দুতেই এসে আটকে যায়। তরুণ বলল, ইনশাআল্লাহ এবার হবে। যদি আমার কথা শুনিস তো। মীরা বলল, আগে বল শুনি, তারপর সিদ্ধান্ত নেব। তরুণ বলল, ওহু, আগে প্রমিস কর যে আমার কথা মানবি। মীরা বলল, এত জোর দিচ্ছিস কেন? আগে তো কথাটা আমার শুনতে হবে তাই না? শোনার পর তো মরতাম জানাবো। তরুণ বলল, উত্তরটা আমি হ্যাঁ বোধক হওয়া চাই। সেই জন্যই জোর দিচ্ছি। তোর এমন অবস্থা আমি আর মেনে নিতে পারছি না। মীরা বলল, ঠিক আছে, আমি তোর জন্য আমার উত্তর হ্যাঁ রাখলাম। বল এবার কি বলতে চাস? তরুণের চোখ দুটো চকচক করে উঠল।
যেন সে জিতে গিয়েছে কোনো কিছুতে। তরুণ বলল, সমাধান হলো তোর বিয়ে। মীরা হেসে বলল, এই জন্যই এত জোরাজুরি। আচ্ছা, তো পাত্র খুঁজে ফেলেছিস নাকি? তরুণ বলল, হ্যাঁ, পাত্র জোগাড় হয়ে গিয়েছে। এই পাত্রতে আমি একদম নিশ্চিত থাকতে পারবো, তোকে আমার চোখের সামনে রাখতে পারবো। মীরা বলল, চোখের সামনে? কোনো আত্মীয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছিস নাকি? কে সে, যাকে এত ভরসা করছিস? তরুণ একটু চুপ থেকে বলল, সে হলো হামজা। তোকে নিয়ে আসবো এভাবেই আমার কাছে। এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। তুই বলেছিস আমার কথা শুনবি, কথার খেলাপ কিন্তু মেনে নেব না আমি। মীরা স্তব্ধ হয়ে গেল। তরুণ এমন একটা কথা বলবে তা সে কখনো দুঃস্বপ্নেও ভাবেনি। তরুণ এমন কেন? নিজের স্বামীর মধ্যে যে ভাগ দিতে চাইছে, এটা কিভাবে সম্ভব? লোকের মুখে ছিচি শুনতে শুনতে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে। তরুণ কি পাগল হয়ে গেল? তরুণ বেশ কয়েকবার ডাকলো মীরাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। মীরা যেন এক প্রাণহীন মূর্তি হয়ে গিয়েছে। তরুণ হাত ধরে ঝাঁকুনি দিতেই মীরার হুঁশ আসে। ঝট করে দাঁড়িয়ে পড়ে সে। তার চোখে পানি ছলছল করে খেলে যাচ্ছে। তরুণ বলল, কি হলো তোর? কি ভাবছিস জিম মেরে? মীরা ধরা গলায় বলল, তুই ঠিক আছিস তো? তোর মাথায় কোনো সমস্যা হয়নি তো? তুই কিভাবে নিজের সাজানো সংসারের অধিকার এভাবে আমাকে অফার করছিস? হামজা উনি কি জানে তোর এই পাগলামির কথা? আমার মনে হয় তোকে একজন নিউরোলজিস্ট দেখাতে হবে। তরুণ উৎকণ্ঠা নিয়ে বলল, আমি একদম ঠিক আছি। যা বলছি তা সব সম্পূর্ণ জ্ঞান থেকেই বলছি। হামজাকেও বলেছি এই কথা। মীরা চোখের পানি এক আঙুল দিয়ে কোন রকমে সরিয়ে বলল, অবশ্যই উনি এতে মতো দেয়নি। হামজার মতো মানুষ এতে রাজি হবে না সেটা এমনিতেই বোঝা যায়। আমার সমস্যাটা কেন নিজের সংসারে যুক্ত করতে চাচ্ছিস তরুণ? কেন করছিস এই পাগলামি? তরুণ অশ্রুসিক্ত লোচনে বলল, এ পাগলামি নয় রে, এটা তোকে আগলে রাখার চেষ্টা। তোর বিপদে যদি সাহায্যই করতে না পারি তাহারা কিসের বান্ধবী আমি? প্লিজ আমার কথা শোন। মীরার চিন্তা ভাবনা সব এলোমেলো হতে শুরু করলো। এই মুহূর্তে তার কি করা উচিত তা সে জানে না। আসছি আমি শব্দ দুটো আবছা করে বলে বের হয়ে গেল সে কেবিন থেকে। হামজা দরজার বাহিরে দাঁড়িয়ে সব শুনেছে। মীরা বের হওয়ার সময় তা খেয়াল করেনি। খেয়াল করার কথাও নয়। মীরা এখন নিজেকে পৃথিবীর বোঝা মনে করছে। হামজা তরুণের কাছে এসে দাঁড়ালো। বোঝাইতে চাইল তরুণকে, কিন্তু কিছু আর বলল না। তরুণও চুপ হয়ে রইল। মীরা বাসায় ফিরে এলো। বাড়িতে ঢোকার সকল সে খেয়াল করেনি যে সে মেইন গেটে যে তালা লাগিয়ে গিয়েছিল সেটা এখন খোলা। তার মানে এই মুহূর্তে বাসার ভেতর কারো অবস্থান বিদ্যমান। মনের শোকে খেয়াল করল না। বুঝতে পারল না যে ঘরের ভেতর শিকারি ফাঁদ পেতে বসে আছে। মীরা নিজের ঘরে গিয়ে বিছানায় উবু হয়ে শুয়ে কান্না করছে। তরুণের বলা কথাগুলো হৃদয়ে ক্ষতের সৃষ্টি করে যাচ্ছে। নিজের বান্ধবীর বরকে নিজের বর করবে, এটা কিভাবে সম্ভব? স্বামীর ভাগ একান্তই নিজস্ব। স্বামী ভালো হোক বা খারাপ, অন্যের সাথে ভাগাভাগি করা অসম্ভব। মীরা বালিশে মুখ গুজে কাঁদছিল। ঘরে যে রাক্ষস হায়না প্রবেশ করেছে তা বুঝতেও পারেনি। মীরার পিঠের উপর ঝাঁপিয়ে পড়তেই মীরার টনক নড়ে। মাথা তুলে দেখে এ যে মাসুদ, সে এখন এখানে কেন? মীরা ভেজা চোখে চেঁচিয়ে বলল, যা তারা চিহ্ন আর এর জন্মাত ছাড় আমাকে। নিজের বউ দিয়ে খাইস মিটে না তোর। মীরা বেশ চেষ্টা করছিল নিজেকে ছাড়তে। মাসুদ মীরার হাত দুটো পিঠের উপরে নিয়ে শক্ত করে চেপে ধরেছে, যে কারণে মীরা আরো শক্তি হারায়। মাসুদ মীরার গলা থেকে উড়নাটা টান দিয়ে নিয়ে বেঁধে ফেলে। গলায় বেশ ব্যথা পায় মীরা। চোখ দিয়ে অশ্রুর স্রোত বইছে। বহু ব্যথা পাওয়ার জন্য নয়, নিজের সম্ভ্রম হারিয়ে ফেলার ভয়। মীরা চেঁচায় যাতে কারো কানে আওয়াজ পৌঁছায়, কেউ যাতে সাহায্য করতে আসে। যদিও সুযোগ নেই। বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই।
মীরা শেষ সম্বল বা দিয়ে রোবাদারি লাথি দিতে থাকলো নিজেকে বাঁচাতে। এক পর্যায়ে সেটাও শেষ হলো। মাসুদ জঘন্য হাসি দিয়ে মীরার গাল চেপে ধরে বলল, শালি, বহুদিন পর পাইছি তোরে। তোর দাদি রাজি হইয়া হয় না, আজ আমারে ঠেকায় কে? আইজ তোরে উদ্বোধন কইরা দিমু, পরে রোজ রোজ স্বাদ নিমু। মীরার মুখে কাপড় গুজে দিয়েছিল যাতে না চেঁচামেচি করতে পারি। অতঃপর নিকৃষ্টতম ঘরে গেল মীরার সাথে। অসহ্য যন্ত্রণা পোহাতে হলো তাকে। চোখ বেয়ে পানি ঝরানো ছাড়া আর কিছুই করার রইল না তার। এক ঝাঁক নালিশ জানালো রবের নিকট। ঘণ্টাখানেক পর মাসুদ উঠে গেল। বের হওয়ার সময় হুমকি দিয়ে বলল, স্বপ্নেও কাউকে এই ঘটনা বলতে যাবি না, তাহলে সেদিনই তোর শেষ দিন। যখন যা বলবো সেভাবেই চলবি। মীরা নড়াচড়া করতে পারল না। দেহে কোনো শক্তি অবশিষ্ট নেই। উপরে সিলিং ফ্যানের দিকে অপলক তাকিয়ে রইল। আজকের এই অসম্মান কলঙ্ক কিভাবে মুছবে? দুনিয়ার কোনো সাবানেই তো এই কালিমা মোছার উপায় নেই। একমাত্র মৃত্যুই পারে এই কলঙ্ক মুছে দিতে। কিন্তু মৃত্যু কবে আসবে? তবে কি সিদ্ধান্ত হবে আত্মহত্যা? তা কি হয়? প্রতিটা মানুষ যে রবের দেয়া আমানত, নিজে নিজেকে শেষ করে সেই আমানতের খেয়াল তো কিভাবে করবে মীরা? পাশে বেড টেবিলে বেশ কয়েকবার ফোন রিং হলো। এখনো ফোন ভাইব্রেশনে ভোগ করে কেঁপে উঠছে। মীরা অতি কষ্টে হাত বাড়িয়ে ফোন তুলে দেখল স্ক্রিনে দোলনের নাম। কোন রকমে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে দোলন বলে উঠল, কিরে, এতবার কল দিচ্ছি, রিসিভ করছিস না কেন? আমার মন কেমন খচখচ করছে। কি করছিস তুই? নিজের সাথে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনাটা কিভাবে বলবে দোলনকে? মেয়েটা নিজেই অসুস্থ, তার উপর মীরাকে নিয়ে যত উল্টাপাল্টা চিন্তা তো আছেই তার মাথায়। মীরা চায় না দোলনের চিন্তা আর বাড়াতে। মীরা ভাঙা স্বরে আস্তে করে বলল, ঘুমুচ্ছি, পরে কথা বলি। এতটুকু কথা বলতেই যেন মীরার নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছিল। কোনোভাবে কল কেটে বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও তাকালো উপরের দিকে। রবের নিকট যেন তার অভিযোগের শেষ নেই। আজ এর শেষ দেখে ছাড়বে সে। বেশ কিছুক্ষণ শুয়ে রইল এভাবেই। উঠে দাঁড়ানোর মতো শক্তি সঞ্চয় হলে ঘর থেকে বের হয়ে এলো। শান্ত চোখ বুলিয়ে দেখল মাসুদ ওদের ঘরে শুয়ে টিভি দেখছে। এই শান্ত চোখ আসলে শান্ত নয়, ঝড়ের পূর্বে গুমট হয়ে থাকা প্রকৃতির মতো। মীরা ধীর পায়ে চলে গেল রান্নাঘরে। মিনিট কয়েক পরেই মাসুদ এলো পিছে পিছে। এসে দেখল মীরা চুপ করে দাঁড়িয়ে আছে। মাসুদ শয়তানি হাসি হেসে মীরার দিকে এগোতে এগোতে বলল, বা এখনই উঠে দাঁড়িয়েছিস? তোর এনার্জি হউক, আরেক দান খেলি তাইলে। বাক্য শেষ করতে না করতেই মীরার কাঁধে হাত দিয়ে বসল মাসুদ। সেকেন্ডের মধ্যেই শোনা গেল মাসুদের চিৎকার। মাসুদ দেখেনি যে মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আধ লিটার তেল গরম করেছে। মাসুদ গায়ে হাত দিতেই ফুটন্ত গরম তেল ছুঁড়ে মেরেছে তার গায়ে। মাসুদ চিৎকার ফ্লোরে পড়ে গড়াগড়ি খেতে শুরু করলো। মীরা ঘৃণা মিশ্রিত হাসি হেসে বটি তুলে নিল হাতে। তারপর চোখ বন্ধ করে দেহে সর্বশক্তি একত্রে করে কুপিয়েছে বেশ কয়েকবার। মাসুদের কণ্ঠ বন্ধ হয়ে এলে তারপর থেমেছে মীরা। ঘৃণাভর্তি চোখ মাসুদের দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করেছে দু তিনবার। হাত থেকে বটি রেখে চলে গেল ঘরে। তারপর নিজের ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে বের হয়ে গেল থানার উদ্দেশ্যে। মীরার অবস্থা দেখে কোনো সিএনজি ড্রাইভারই তাকে নিতে যাচ্ছিল না। শেষমেশ একজন লোক গাড়ি থামায় মীরার সামনে। কিছুটা দূরের দোকান থেকে লোকটা পানির বোতল কিনছিল। তখন মীরাকে খেয়াল করে, তারপর এগিয়ে যায় সেদিকে। গাড়ি থামিয়ে মীরার অবস্থা দেখে সেও কিছুটা সন্দেহ করল। তারপর মীরাকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? মীরা কোনো রকমে উত্তর দিল, থানা। লোকটা মীরাকে বলল, কিছু মনে না করলে আমার সাথে যেতে পারেন, আমি ওদিকটায় যাচ্ছি। আপনাকে দেখে মনে হচ্ছে কোনো একটা বিপদ হয়েছে আপনার। লোকটার দিকে ভালো করে তাকালো মীরা। দেখতে বেশ ভদ্র, পরিপাটি ধরনের, উজ্জ্বল তামাটে গায়ের রং। আর কিছু খেয়াল করার সময় নেই।
দাঁড়িয়ে থাকার শক্তি কমে আসছে। একজন অপরিচিত লোক সেদে এসে উপকার করতে চাইছে। এই উপকার কি গ্রহণ করা উচিত? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তো হারিয়ে গেল, তাহলে আর ভয় কিসের? মীরা এই ভেবে গাড়িতে উঠে বসল। গাড়িতে বসার কয়েক মিনিটের মাঝেই মীরা ঘুমিয়ে পড়ে। ক্লান্ত দেহ আর চিন্তার ভার বহন করতে পারছিল না। লোকটা একটু পরপর ফ্রন্ট লুকিং গ্লাসে তাকিয়ে পিছনের সিটে ঘুমিয়ে পড়া মীরাকে দেখছে। বোঝার চেষ্টা করছে যে মেয়েটার সাথে ঠিক কি ঘটেছে। গায়ের হলুদ রঙের থ্রি পিস সেলোয়ার কামিজ বেশ মানিয়েছে মেয়েটার গায়ে, তবে তার শারীরিক অবস্থায় এই সৌন্দর্য মলিন হয়ে গিয়েছে। হাতের চোখে মুখে ও জামা এলোমেলো লাল রঙের ছোপ ছোপ স্পষ্ট। নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটিয়েছে মেয়েটা, কিন্তু কি করেছে? থানার সামনে এসেছে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। মীরা এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠে মীরা। নিজেকে আবিষ্কার করে গাড়ির ভেতর। নিজেকে এখানে দেখে ভয় পেল সে। কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল যে সে এখানে কেন আছে। তারপর মনে হওয়ার পর নিজেকে শান্ত করল। যে ব্যক্তি গাড়ি চালিয়েছিল সে এখন নেই। মীরা ওনাটা ঠিক করে বের হয়ে গাড়ি থেকে সামনে তাকাতেই দেখলো সে থানার বাউন্ডারির ভেতর। এখানে আরো কয়েকবার এসেছিল সে অভিযোগ নিয়ে, কিন্তু তাতে লাভ হয়নি। আজ লাভের খাতা পূরণ না হলেও লসের খাতা ঠিকই পূরণ হবে। মীরা প্রবেশ করলো অফিসের ভেতর। ভেতরে পা বাড়াতেই উপস্থিত কর্মচারীরা মীরাকে তীক্ষ্ণ নজরে দেখছিল। আজ যেন মীরার ওই নজরগুলো ভয় লাগছে না। সে সোজা চলে গেল এসে আলাউদ্দিন নিজামের কক্ষে। সেখানে গিয়ে একটু অবাক হলো, কারণ গাড়ি চালিয়ে নিয়ে আসা লোকটা নিজামের সাথে বেশ হেসে হেসে কথা বলছিল। ওদের কি কোনো সম্পর্ক আছে? মীরাকে দেখে থেমে গেল নিজাম। ভ্রুকুচকে বলল, আবার এসছো কেন? আবারও কি এই কি কাহিনী রিপিট করতে এসেছো? নিজামের এমন ভাবে কথা বলতে দেখে সোহান ভ্রু কুচকাল। সোহান সেই লোক যে কিনা মীরাকে এখানে নিয়ে এসেছে। মীরা বলল, আজকে কাহিনী রীতি টেনেছি। এতদিন আমার অভিযোগ গ্রহণ করতে না চাইলেও আজ আপনি বাধ্য। কাহিনী বলা শেষ করার আগেই আমার গ্রেফতার পরোয়ানা জারি করে দেবেন। নিজাম রেগে টেবিলে থাপ্পড় দিয়ে বলল, থানায় দাঁড়িয়ে এসব উল্টাপাল্টা কথা বলার সাহস হয় কিভাবে? সোহান বলে উঠল, মামা, এটা কেমন ব্যবহার? তুমি একজন থানার এসআই। জনগণের বিপদ পুলিশ দেখবে না তোকে দেখবে। নিজাম একটু শান্ত স্বরে বলল, সোহান, তুমি এসব বুঝবে না। তুমি বরং এখন চলে যাও। আমি সময় মতো অনুষ্ঠানে পৌঁছে যাব। সোহান বলল, এখানে না বোঝার কিছু নেই মামা। যতক্ষণ না তুমি এই মেয়েটার সমস্যার প্রপার সলিউশন না করছো ততক্ষণ আমি এখানেই থাকব। সোহানের কথায় নিজাম বেশ বিরক্ত হলো। ভাগ্নের জেদ সম্পর্ক বেশ ভালো করেই জানা আছে তার। অগত্যা মীরার স্বীকারোক্তি নেয়ার প্রস্তুতি নিল। মীরা ঘটে যাওয়া ঘটনা সম্পূর্ণ উল্লেখ করল। ঘটনা লেখা শেষ হলে নিজাম তার ছেলের সুরে বলল, এসব আজগুবি গল্প কি সমাজ মেনে নেবে নাকি? মীরা কিছুটা চেঁচিয়ে বলল, নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বানোয়ার গল্প একটা মেয়ে বলতে পারে বলে আপনার মনে হয় কিভাবে? প্রতিবার প্রমাণ চাইতেন, আজ নিজেই প্রমাণ হয়ে এসেছি। এই যে আমার দেহে লাল ছোপ ছোপ, এটা ওই শকুনের রক্তের দাগ। আমার দেহে এখনো তার ফেলে যাওয়া নোংরা জিনিস রয়ে গিয়েছে। বাসার রান্নাঘরে শয়তানটার দেহ এখনো পড়ে আছে। নিজ হাতে তাকে শেষ করেছি। আমার সবচেয়ে বড় সম্পদ আমার সম্ভ্রমে যে কালি মেখেছে তাকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। নিজে গিয়ে স্বচক্ষে দেখে আসতে পারেন। খবর দিন আপনার ফরেন্সিক বিভাগকে। মীরার তেজিবাগকে নিজাম কিছুক্ষণ চুপ রইল। মেয়েরা আগেও কয়েকবার এসেছে এখানে। তখনকার আসা মেয়ে আর এখন এখানে বসে থাকা মেয়েটার ব্যবহার আকাশ পাতাল পাল্টে গিয়েছে। ভয় যে মেয়েটা কথা বলতে পারতো না ঠিকমতো, সে এখন গর্জে উঠে কথা বলছে। পাশে সোহান মূর্তিমান হয়ে বসে মীরার প্রতিটা বাক্য মনোযোগ দিয়ে শ্রবণ করছিল। দেয়ালে পিঠ থেকে গেলে শেষবারের মতো প্রতিটা প্রাণী গর্জে উঠে বাঁচার তাগিদে। সোহান বলল, একটা মেয়ে তার সম্ভ্রম রক্ষার জন্য তোমার দ্বারে কতবার এসেছে?
তাকে কোনো সাহায্য করনি কেন? নিজাম বলল, সোহান, তুমি এসবে জড়াতে যেও না। তুমি তো তাকে চেনো, ওর হয়ে কেন কথা বলছো? সোহান বলল, মামা, আমি তোমার ভাগ্নে হওয়ার আগে আমি একজন সাধারণ জনগণ। তোমার এই রূপ দেখবো আজ, সেটা আশা করিনি। মীরা বলল, আমাকে গ্রেফতার করুন, আমি নিজেই স্বীকারোক্তি দিয়েছি সব। প্রমাণ আমার বাড়িতে, আর বাকিটা আমার দেহে। সোহান বলে উঠল, আইনের নীতি পুলিশকে মানতে বাধ্য নয়, বরং পুলিশ আইনের নীতি মেনে চলতে বাধ্য। আপনি ভুল করেননি পশুটাকে খুন করে। নিজাম একজন কনস্টেবলকে ডাক দিয়ে বলল, মেয়েটাকে লক আপে রাখো, কাস্টাডিতে রেখেই যা হবার হবে। লাশ আনার জন্য ফরেন্সিক বিভাগের সাথে যোগাযোগ করো। সোহান বলে উঠল, ওয়েট এ মিনিট মামা, মেয়েটাকে তুমি এভাবে আটকে রাখতে পারো না। তোমাদের আইনের একটা ধারাতে এই কথাটা উল্লেখ আছে যে ধর্ষকের হাত থেকে নিজেকে বাঁচাতে যদি খুন করা হয় তাহলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। নিজাম বলল, আমাকে ধারা শেখাতে এসো না সোহান, তোমার থেকে আমি বেশি জানি। মেয়েটা স্বীকার করে নিয়েছে বলেই না যে এখানে আর অন্য কোনো কাহিনী লুকিয়ে নেই। আগে ইনভেস্টিগেশন হবে, তারপর বোঝা যাবে যে মেয়েটা আসলেই নিরপরাধ কিনা। এখন তুমি আসতে পারো। এই বলে নিজাম গটাগট করে বের হয়ে গেল। মীরাদের বাসায় যাবে বলে মীরাকেও পুলিশের জিপে তোলা হলো। সোহান জেদি একজন পুরুষ। নিজাম ফিরে যেতে বললেও সে তার মামার কথায় পাত্তা দিল না। তার যেটা উচিত বলে মনে হয়েছে সে সেটাই করছে। সে জিপের পিছু নিল। মীরা ফাঁকে ফাঁকে তাকিয়ে দেখছে সোহানের ফলো করাটা। মীরা ভেবে পাচ্ছে না যে এই ছেলেটা কেন সেদে সেদে তার একার ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে। এখানে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? কিন্তু ছেলেটার কথা শুনে তো সেরকম কিছু মনে হয়নি। রাত প্রায় 10টা বাজে। ফরেন্সিক বিভাগের লোকেরা মৃতদেহ খুনের নানা আলামত সংগ্রহ করতে ব্যস্ত। এত ধকলের মাঝে পেটের ক্ষুধা ভুলে গিয়েছিল মীরা। এখন চুপ করে দাঁড়িয়ে থাকার দরুন পেটের ক্ষুধারা মাথাচাড়া দিয়ে আন্দোলন শুরু করেছে। মানুষের জীবনে কিছু সময় এমন এক অন্ধকার আক্রমণ করে যেই অন্ধকারে নিজেকে বিলিয়ে দেয়া ছাড়া কোনো উপায় থাকে না। কোনো এক আলোর হাত যদি বাড়ায় এই অন্ধকারের দখল নেয়া চক্রে, তবেই এই জীবনের এই অন্ধকারাচ্ছন্নতা দূরীভূত হওয়া সম্ভব। কিন্তু মীরার জন্য কে বাড়িয়ে দেবে আলোর হাত? তরুণ বারবার মীরার নম্বরে ডায়াল করছে, কিন্তু বারবার আউট অফ রিচ শুনতে শুনতে কানে বিরক্ত ধরে গিয়েছে। মেয়েটা তখন বলল, ঘুমাচ্ছে। বাক্যটা সত্যি বলে মনে হলো না তরুণের। তরুণ মনে মনে ভাবছে সে কি মীরাকে আগলাতে গিয়ে আরো দূরে ঠেলে দিল। বিয়ের কথা বলে মেয়েটাকে কষ্ট দিল। কিন্তু এসব জানতে হলে আগে মীরার সাথে যোগাযোগ করতে হবে। এত সময় ধরে মেয়েটার ফোন বন্ধ বলছে। তাহলে কি কোনো বিপদ হলো? না, এসব আর ভাবা যাচ্ছে না। মীরার দাদি বাড়ি ফিরে এলেন। আজ তার ফেরার কথা ছিল না। তাহলে কি সে পরিস্থিতি চেক করার জন্য ফিরে এসেছে? পুলিশ বাড়িতে পৌঁছে মীরার দাদিকে দেখতে পায় এবং অভিযোগ স্বরূপ গ্রেফতার করে। সে যদি জানতো এভাবে ফেসে যাবে তাহলে এদিকে পা বাড়াতো না। কোনো একটা ফোন দিয়ে তবেই ফিরত। দাদি মীরার প্রতি অযত্নবান ছিল। মীরা সমস্যার কথা বললেও সে পাত্তা দিত না। একজন অপরাধীকে সে এভাবে প্রশ্রয় দেওয়ার দরুন আজ সে গ্রেফতার। পুলিশ যদি আরো আগে এই সমস্যাটা আমলে নিত তাহলে আজ মীরার ইজ্জত অক্ষত থাকত। পাশাপাশি শয়তানটাকে মেরে নিজের মনুষ্য নামের পাশে খুনি নামটা জুটে যেত না। অনেক সময় যাবৎ দাঁড়িয়ে থাকার দরুন মীরার পা কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছে এই মুহূর্তে তার পুরো দেহ মৃদু কাঁপুনি দিচ্ছে ভেতর থেকে। পা যেন অসাড় হয়ে আসছে। আর এক মুহূর্ত দাঁড়ানো সম্ভব নয়। মীরার দুই বাহুতে দুজন মহিলা কনস্টেবল কোন রকমে ধরে দাঁড়িয়েছিল। ওদের হাত ফসকে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে মীরা। জীবনী শক্তি যেন হারিয়ে যাচ্ছে। দেহের ক্লান্তি তরতর করে বেড়ে যাচ্ছে। এত ধকল সামলে নিতে চাইলেও পারল না। খোলা হয়ে আসা চোখ দুটো না চাইতেও বন্ধ হয়ে আসছে। একজন মহিলা কনস্টেবল কি সব বলে মীরার গালে হালকা করে থাপ্পড় দিচ্ছিল, কিন্তু মীরা ঠিক বুঝতে পারল না।
চোখ পুরোপুরি বন্ধ হবার আগে মীরার মনে হলো কেউ একজন তার সামনে দ্রুত পা ফেলে এগিয়ে আসছে। চোখ মেলে তাকালো মীরা। নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বিছানায়। দেহটা বেশ হালকা লাগছে, মনে হয় হাওয়ায় উড়ে যাবে। মাথাটা এখনো বেশ ভার লাগছে। কোন রকমে চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। তাহলে এখানে আসলো কিভাবে? চোখ বন্ধ করে নিল আবারও। বুক ভরে নিঃশ্বাস নিল। মনে করতে চাইলো যে আসলে কি ঘটেছিল। না, জ্ঞান হারানোর পর আর মনে করা সম্ভব নয়। কারো পায়ের শব্দ পেয়ে চোখ খুলে তাকায় মীরা। একজন উজ্জ্বল তামাটে গায়ের রঙের পুরুষ প্রবেশ করেছে। তৎক্ষণাৎ লোকটিকে মনে পড়ল না মীরা। এক পলকে তাকিয়ে রইল লোকটির দিকে। কোন পুরুষের দিকে এত সময় নিয়ে না তাকানো মেয়েটা এখন এক নাগাড়ে তাকিয়ে আছে। মেয়েটার লাজলজ্জা কি সব উবে গেল? না, যায়নি। মুখ ভর্তি ঘন চাপ দাঁড়িয়ে আর চকচকে চোখ জোড়া দেখে মীরার মনে পড়ে গেল লোকটা এসআই নিজামের ভাগ্নে সোহান। সোহান কাছাকাছি আসতেই মীরার চোখে লজ্জা বয়ে গেল, নামিয়ে নিল চোখ। মাথা ঘুরিয়ে নিল অন্য পাশে। সোহান মৃদু হেসে মীরার বেডের পাশে একটা টুল টেনে বসে বলল, কেমন আছেন এখন? মীরা অন্য পাশে মুখ ফিরিয়ে রেখেই বলল, আলহামদুলিল্লাহ আছি। আপনি এখন এখানে কেন? সোহান কিছু সময় চুপ থাকার পর বলল, আপনার সাথে জড়িয়ে গিয়েছি, সেজন্য এখনো আটকে আছি এখানে। মীরা চমকে উঠল শোভানের এমন বাক্য শুনে। চট করে ফিরে তাকালো শোভানের দিকে। ছেলেটাকে দেখতে বেশ স্বাভাবিক লাগছে। কথাগুলো তাহলে কোন অর্থে বলল সে? এদিকে মীরার হার্টবিট তোড় করে বেড়ে চলছিল। সে যাচ্ছিল প্রশ্ন করতে সোহানকে, কিন্তু বুকের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে গলা দিয়ে শব্দ বের করতে পারছিল না। এ কি অদ্ভুত সম্মেলন! দীর্ঘশ্বাস ফেলে মীরা সোহানকে বলল, ঠিক কি বলতে চাচ্ছেন? সোহান মীরার মাথার পাশে মীরার মোবাইল ফোনটা রেখে দিয়ে বলল, যা বলেছি ঠিক সেটাই বলতে চাইছিলাম। কথাটা ভেতর থেকে আপনিই চলে এলো, বাদ দিন। আপনার ফোন রেখে গেলাম। আপনার বান্ধবী ইতোমধ্যে পাগলপ্রায় আপনার চিন্তায়। সুস্থতা বোধ করলে ওনার সাথে কথা বলে নেবেন। এই বলে সোহান উঠে দাঁড়ায়। দরজার দিকে পা বাড়ায় সে। দুপোয়ায় গিয়ে যাওয়ার পর পিছন ফিরে বলল, আমি আবার আসব। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন। সোহেল চলে গেল। মীরা তাকিয়ে রইল অবুঝের মতো। ছেলেটার ব্যবহার দেখে মনে হচ্ছে তারা হয়তো কোনো সম্পর্কে সম্পর্কিত। আদৌ কোনো সম্পর্কের লেশমাত্র নেই। একটা অচেনা ছেলে হঠাৎ বিপদের সময় উদয় হলো। তার চলনে বলনে আগলে নিল মীরাকে। সবটাই কেমন ভার্চুয়াল রিয়ালিটির মতো জাগ্রত স্বপ্ন মনে হচ্ছে মীরার কাছে। আদৌ কি এমন পরোপকারী ভালো পুরুষ রয়েছে, নাকি ভালোর আড়ালে ঢাকা পড়ে আছে কোনো কালো মুখোশ? হরেক রকমের চিন্তাভাবনার মাঝে ফোনটা বেজে ওঠার আওয়াজে ভাবনা ভঙ্গ হয় মীরার। ফোনটা হাতে নিয়ে দেখল তরুণের নাম। কল রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল কেটে যায়। আবারও বেজে উঠে ফোন। রিসিভ করে কানে ধরতেই তরুণের উৎকণ্ঠা ভরা বাক্য কানে আসে, কি অবস্থায় আছিস মীরা? আমাকে এতই পর করে দিলি যে জীবনে নেমে আসা এত বড় বিপদে আমাকে একবারও জানালি না। নিজেকে আমি ক্ষমা করতে পারছি না কোনোভাবেই। নিজের কাছে নিজে এখন তুচ্ছ মনে হচ্ছে। মীরা বলল, নিজেকে দোষারোপ করা বন্ধ কর তরুণ। ভাগ্যে থাকা কিছু ঘটনা আমরা হাজার চাইলেও বদলাতে পারি না। এখানে তোর কিছু করার নেই। তরুণ বলল, একটা বার অন্তত জানাতিস, তাহলে হয়তো তোকে এখনের এই দুর্ভোগ পোহাতে হতো না। মীরা বলল, জানালে কি আসলেই এই ঘটনা হতে রক্ষা পেতাম? আসলেই কি তাই? কি করতি যদি জানতি তখন আমার ওই অবস্থা হয়েছিল? তরুণ বলল, কিছু তো অবশ্যই করতে পারতাম। হামজাকে পাঠিয়ে দিতাম শয়তানটাকে ধোলাই করার জন্য। মীরা বলল, এসব বাড়তি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। হঠাৎ করে তোর বুদ্ধি সব লোপ পাচ্ছে কিনা বুঝতে পারছি না। আক্রমণটা হঠাৎ করেই হয়েছে। হামজা এসে তখন কিছুই করতে পারতো না। আমি কি নিজেকে বাঁচাতে চেষ্টা করিনি?
প্লিজ দোলন, আমার জন্য নিজের সংসার নষ্ট করিস না। এসব পাগলামো বন্ধ কর। আমি ঠিকই চলতে পারবো। আছাড় খেয়ে পড়লেই মানুষ উঠে দাঁড়াতে শেখে। আমারও এই পরিস্থিতি হবে। দোলন বলল, এভাবে বলিস না মীরা। মীরা বলল, প্লিজ দোলন, প্লিজ। দোলন দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, এই নিয়ে আমি আর কিছু বলছি না। আচ্ছা, সোহান ছেলেটাকে? সোহান নামটা ঠিক মনে আসছে না মীরা। মীরা বলল, কার কথা বলছিস? দোলন বলল, কে আবার? যে এখন তোর পিছে ছায়ার মতো থেকে সাহায্য করছে। কেমন ছেলেটা? কোনো কুমতলব নেই তো? মীরা বলল, ওহ, বুঝেছি। ছেলেটা খুব সম্ভবত এসআই এর ভাগ্নে। থানায় দাঁড়িয়ে এতটুকুই আপাতত বুঝতে পেরেছি। এখন সে ভালো না খারাপ জানি না, শুধু এতটুকুই জানি যে আমার চোখে লোকটা কিছুটা ভিন্ন। দোলন বলল, ভিন্ন? কেমন ভিন্ন? মীরা বলল, উফ, এত কিছু জানি না। আমি এখন আর কথা বলতে পারবো না। ক্লান্তি যেন ছেয়ে যাচ্ছে। দোলন বলল, ঠিক আছে, আমি আর বিরক্ত করছি না তাহলে। বিশ্রাম কর। সময় করে তোকে দেখতে আসবো। মীরা বলল, একদম না। আমার সামনে আসলে তোর পা ভেঙে দেব। এর চেয়ে ভালো বিছানায় আরাম কর। আর প্লিজ, আমি সম্পর্কিত আর কোনো কিছু আলোচনা করবি না তোদের মাঝে। দোলন বলল, আমি তোকে কষ্ট দিতে চাই না মীরা। তোকে কষ্টে দেখতেও চাইনি। আল্লাহ যেন তোর জীবনে উত্তম কাউকে পাঠান। মীরা বলল, আমিন। কল কেটে দীর্ঘশ্বাস ছাড়ল মীরা। মাথা কাত করে তাকালো কেবিনের দরজার দিকে। সম্ভবত বাহিরে গার্ড দাঁড়িয়ে আছে। কার আগমনের অপেক্ষা দরজায় তাকিয়ে। বিপদে যাকে আমরা পাশে পাই, মনের অজান্তেই সেই মানুষটাকে আমরা সব সময় চাই। আমাদের আশেপাশে জুড়ে থাকুক সেই মানুষটা, তা চাই। মীরারও তেমনই একটা আকাঙ্ক্ষার বীজ বপন হয়েছে হৃদয় কোটরে। এই বীজ থেকে কখনো কোনো চারাগাছ জন্মাবে কিনা তা মীরা জানে না। আয়েশা বেগম বিছানায় বসে নিজের সামনে বেশ কয়েকটা বিশর্ধ মেয়ের ছবি সরিয়ে রেখেছেন। একবার এটা দেখছে তো আরেকবার ওটা দেখছে। কোনোটাই ঠিক মনে ধরছে না। আয়েশা বেগমের পাশে বসে থাকা মরিয়ম বলল, আপা, তোমার কি আজও কোনো মেয়ে পছন্দ হলো না? আয়েশা বলল, হলে তো বলতামই। মরিয়ম বলল, উফ আপা, এত বাছাবাছি করো না তুমি। আর পারি না তোমাকে নিয়ে। এই কাজটা সোহান করলেও মনটাকে সান্ত্বনা দিতাম যে ছেলে মানুষ তেমন কিছু বুঝে না। আয়মা মৃদু হেসে বলল, মরিয়ম, ছেলের সারা জীবনের ব্যাপার এটা। এই জন্যই এত বাছাবাছি করছি। তুমি যেসব গুণাবলী বলছো সেটার সাথে ঠিক আমার পছন্দ যাচ্ছে না। আমার বিশ্বাস সোহানেরও এমন পছন্দ হবে না। মরিয়ম বলল, আমি আর এই কাজে নেই তাহলে। তুমি নিজেই খোঁজ করো পাত্রী। নয়তো তোমার গুণধর পুত্রকে বলো মন মতো খুঁজে নিতে। আয়েশা বলল, আহা মরিয়ম, তুমি সোহানের একমাত্র খালাম্মি। তোমার তো এই কাজ দায়িত্বের মধ্যেই পড়ে। মরিয়ম হতাশা ভরা কণ্ঠে বলল, আবা, এই দায়িত্ব ঘাড়ে চাপিয়েই শুধু আটকে দাও। হা, আমি আর পারি না। আচ্ছা, এটা শেষবার। এরপরেই নিয়ে আমাকে আর কিছু বলবে না। আয়েশা বলল, আচ্ছা বেশ, তাই হবে। শেষবার কাকে দেখাবে? মরিয়ম বলল, আমার ভাসুরের বড় মেয়ে। মেয়েটা মোটামুটি পর্দাশীল, নামাজ কালাম পড়ে, সবসময় দেখি বেশ পরিপাটি। চাইলে আগামীকালই দেখে আসতে পারো। আয়েশা বলল, বেশ ভালো, তবে চলো আগামীকালই যাই। আয়েশা ছবিগুলো ড্রয়ারে রেখে মরিয়মের সাথে ড্রয়িং রুমে গেল। সেখানে যেতেই দেখতে পেল সোহানের আগমন। সোহান আয়েশার সামনে আসতেই আয়েশা বলল, কি গো আব্বাজান, তোমাকে এত বিধ্বস্ত লাগে কেন? আর এত ছুটাছুটি কোথায় করছো? সোহান হেসে বলল, মা, তোমার ছেলে নিজের ভবিষ্যতের জন্য ছুটাছুটি করছে। আয়েশা বলল, তা বেশ ভালো। আচ্ছা শোনো, আগামীকাল পাত্রী দেখতে যাব। হাতে সময় রেখো। সোহান বলল, আগামীকাল? মা, আমার একটু সময় লাগবে। সোহান তার মাকে থামিয়ে দিল। আয়েশা বুঝতে পারল না যে এই মুহূর্তে সোহান কেন সময় চাচ্ছে।
কখনো তো বিয়ের বিষয়ে টু শব্দটিও করেনি। আয়েশা বলল, আচ্ছা আগে গিয়ে ফ্রেশ হও, তারপর একসাথে বসে দুপুরের খাবার খেতে খেতে আলোচনা করা যাবে। সোহান সেখান থেকে হেসে চলে গেল নিজের ঘরে। গতরাত বাসায় ফিরেনি মীরা মেয়েটার জন্য। সকালে হাসপাতালের সামনে থাকা চায়ের দোকান থেকে এক কাপ চায়ের সঙ্গে একটা রুটি খেয়েছে মাত্র। ক্ষুধা এখন পেটের ভেতর হরতাল ডাকছে। সোহান ঝটপট ঢুকে গেল বাথরুমে। গোসলে বেশি সময় লাগালো না। খাবার খাওয়ার তাগিদে অল্প সময়ই গোসল সেরে ফেলল। খেতে এসে দেখে মা আয়েশা ও খালামনি মরিয়ম একসাথে খাবার টেবিলে উপস্থিত। আজকে মনে হয় বিয়ে নিয়ে ঘটা করে আলোচনা করবে। এতদিন নিজের কোনো পছন্দ অপছন্দের উপর প্রেশার না থাকলেও এখন হবে, কেননা এখন মনের মধ্যে একজন রমণী বাসা বাঁধতে শুরু করেছে। তাকে পেতে হলে স্রোতের বিপরীতেও যেতে হতে পারে। চেয়ার টেনে বসতে বসতে আয়েশাকে জিজ্ঞেস করলো, বাবা কবে ফিরবে মা? আয়েশা ছেলের সামনে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, সেখানের কাজ নাকি এখনো শেষ হয়নি, হয়তো ফিরতে আরো 2-4 দিন লাগতে পারে। মরিয়ম বলল, আপা মূল আলোচনায় আসো। আয়েশা বলল, আগে খাওয়া শেষ হোক। আলোচনা হলো বহুরূপী, যে কোনো মুহূর্তে ভালো খারাপ দুটো রূপ ধারণ করতে পারে। খাবার খাওয়ার সময় আলোচনা করলে খাবারে অনিচ্ছা জাগতে পারে। আশা করছি বুঝতে পারছো। মরিয়ম আর কিছু বলল না। বোনের কথা অনুযায়ী চুপচাপ খাওয়াতে মনোযোগ দিল। সোহান গোগ্রাসে খাবার খেল। পেটে যে মারাত্মক ক্ষুধার তাগিদ ছিল তা আয়েশা তার ছেলের খাওয়া দেখেই বুঝতে পারছে। 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া শেষে সোহান আয়েশাকে বলল, মা একজনের খাওয়ার পরিমাণে কিছু খাবার দিতে পারবে? আয়েশা হাসি মুখে হ্যাঁ জানালো। সোহান মাঝে মধ্যেই এভাবে কারো না কারো জন্য খাবার নিয়ে যায়। কোনো ক্ষুধার্ত মানুষ দেখেছে নিশ্চয়। এটা সোহানের পুরনো স্বভাবের একটি। তাই আয়েশা কোনো প্রশ্ন করেনি। টিফিন বাক্স ভর্তি করে যা ছিল সব পরিমাণের চেয়ে একটু বেশি করে দিয়ে দিল। টিফিন বক্স একটা ব্যাগে ভর্তি করে ড্রয়িং রুমের টি টেবিলের উপর রাখল। সোহান সেখানেই বসা ছিল। আয়েশা ছেলের পাশে এসে বসল। সোহানের দিকে ভালো করে লক্ষ্য করে বলল, রাতে কোথায় ছিলে তুমি? দেখে মনে হচ্ছে ঘুম হয়নি। সোহান মৃদু হাসে। তারপর সে মীরার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বর্ণনা করল। থানায় থাকা মীরার দাদি সোহেলির জবানবন্দি নেয়ার সময় আরো কিছু ঘটনা জানা গেল। সেগুলো সোহান তার মাকে বলল। আয়েশা একদম নীরব হয়ে সব কথা শুনল। সোহানের দিকে দেখল আয়েশা। ছেলেটার মন খারাপ দেখা যাচ্ছে। মেয়েটার পরিস্থিতি দেখে হয়তো তার মনে মায়া হচ্ছে মেয়েটার জন্য, কিন্তু সোহান একটু বেশি ভাবছে হয়তো। আয়েশার নিজেরও মন খারাপ হলো মীরার জন্য। মেয়েটার ভবিষ্যৎ কি হতে পারে তা অকল্পনীয়। পরিবার বলতে আর কেউ রইল না মীরার। সোহান পুরোপুরি আয়েশার মুখোমুখি হয়ে বসল। তারপর মায়ের এক হাত নিজের 2 হাতের আজলায় নিয়ে নরম কণ্ঠে বলল, মা একটা আবদার করতে পারি? আয়েশা বলল, তুমি কি মেয়েটাকে আমাদের এখানে নিয়ে আসতে চাইছো? সোহেল বলল, হুম ঠিক তাই। তুমি তো সারাদিন বাসায় একাই থাকো। খালাম্নি কয়েক মাস পর পর 2-1 দিনের জন্য আসে। আয়েশা বলল, সোহেল তুমি একজন বুদ্ধিমান ছেলে। বিয়ে উপযোগী একটা মেয়েকে ঘরে এনে রাখলে সমাজ আমাদের কেমন চোখে দেখবে তা তুমি জানো। সোহেল মাথা নিচু করে একটু চুপ রইল। তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, মীরাকে আমি যথাযথ অধিকার মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসতে চাই মা। আয়েশা স্তম্ভিত হয়ে গেল। ছেলের কাছ থেকে এই পর্যায়ের কথা শুনবে তা আশা করেনি। আয়েশা তার আরেক হাত সোহানের 2 হাতের উপর রেখে বলল, তুমি কি জানো যে তুমি কি বলছো? মেয়েটার সাথে যেই দুর্ঘটনা ঘটেছে তারপরেও তুমি তাকে বিয়ে করার কথা ভাবছো কিভাবে? কথাটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি পরিমাণে হেনস্থা হতে হবে একবারও কি সেই কথা ভেবেছো? মেয়েটা একটা খুনের সাথেও জড়িত। ভবিষ্যতে যে রাগের বসে এই কাজ দ্বিতীয়বার করবে না তার কিসের গ্যারান্টি? সোহেল দীর্ঘশ্বাস ফেলে বলল, মা তুমি অন্যের কথায় কান পাততে শুরু করলে কবে থেকে?
তুমি না সবসময় নিজের বুদ্ধিতে নিজের যা ভালো হবে সেই মতেই চলো। মেয়েটার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখো তো, ওই সময় তুমি কি করতে? তোমার ভাই আইনের লোক হয়েও মেয়েটাকে আগে হেল্প করেনি। তখন যদি একটু হেল্প করতো, আজ কি তাহলে এই ঘটনাটা ঘটতো? এর দায় কাকে দেবে তুমি, মা? এমন এদিন একজন মেয়েকে তোমার নিজের মেয়ে করে নিতে সমস্যা কোথায়, মা? মেয়েটা একটা পরিবার পাবে, একটা নিরাপত্তা পাবে। এমন নয় যে সে আমার ঘাড়ে চেপেছে, বরং আমি নিজের ইচ্ছায় তার দিকে পা বাড়িয়েছি। আয়শা শোভানের আজরা থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, তোমার কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে, কিন্তু বিষয়টা এতটাও সহজ নয়। তুমি বুদ্ধিমান ছেলে, তোমার জীবনসঙ্গী বেছে নেয়ার পূর্ণ অধিকার তোমার আছে। তবে আশা করছি এমন কিছু করবে না যেটাতে আমাদের সম্মানহানি হতে পারে। সোহান উঠে দাঁড়ায়। টি টেবিল থেকে খাবারের ব্যাগটা নিয়ে দরজার দিকে এগোতে গিয়ে একটু দাঁড়িয়ে বলল, এমন নয় যে মেয়েটার চলাফেরা উশৃঙ্খল ছিল। উশৃঙ্খল তো ছিল ওই কাপুরুষের চোখ। এখানে মেয়েটাকে কিভাবে দোষ দিতে পারো? আমি সবকিছু খোঁজ নিয়ে এবং ঠান্ডা মাথাতেই মেয়েটাকে আমার স্ত্রী করতে চাইছি। মা, একটু শান্ত হয়ে ভাবো। সোহান গটাগট পা ফেলে বের হয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আজ রাতেই মীরাকে হাসপাতাল থেকে রিলিজ দেবে। আইন অনুযায়ী খুন অপরাধ বলে গণ্য হয়নি, তাই সে বাড়ি ফিরতে পারবে। কিন্তু ফিরতে পারবে না সোহেলি। নিজের নাতনির সাথে হওয়া অন্যায়কে সে জেনে শুনে প্রশ্রয় দিয়েছে। বেশ কয়েক বছর এখন তাকে কারাগারের খাবারই হজম করতে হবে। মীরা বসে বাহিরের জানালার দিকে তাকিয়েছিল। পুরো পৃথিবীর নিঃসঙ্গতা এখন তার দেহ জুড়ে বিরাজ করছে। এমন একটা বিষাদী জীবন সে চায়নি। ভালোভাবে বাঁচার অধিকার তো তারও প্রাপ্য। জানালার বাইরে সব মহাশূন্য। কি দেখছেন ওখানে? বাক্যটা কর্ণপাত হওয়ার সাথে সাথেই পিছনে তাকালো মীরা। বিষাদের মাঝে যেন একটুখানি সুখানুভূতি হলো। কেন হলো তা অজানা। সোহানকে দেখে মীরার মুখ ভাব পরিবর্তন হলো না। আবারও জানালার দিকে তাকালো। ওদিকে ফিরেই বলল, কেন এলেন আবার? সোহান বেডের পাশে রাখা টেবিলটাতে টিফিন বক্স রেখে টুল টেনে বসল। তারপর সেও জানালার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম আবার আসবো। মীরা না তাকিয়েই বলল, আপনার আসা উচিত হয়নি। সোহান বলল, আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা ফেলে গিয়েছি। আসতে তো হতোই। মীরা বলল, ইম্পর্টেন্ট বস্তু যত্ন সহকারে রাখতে হয়। খুঁজে দেখুন, পেয়ে গেলে চলে যান। এতটা উপকারের ঋণ শোধ করার সাধ্য আমার নেই। আমাকে আর ঋণী করবেন না প্লিজ। সোহান বলল, এত ভারী ভারী কথা আমার মগজে এই মুহূর্তে প্রবেশ করছে না। এই নিয়ে না হয় পরে কথা বলবো, আগে খাবারটা খেয়ে নিন। মীরা বলল, ক্ষুধার অনুভূতি পাচ্ছি না। প্লিজ ফিরে যান। আমার মতো মানুষের ছায়ার পাশা থাকাও বিপদের। নিজের বিপদ কেন নিজে ডেকে নিচ্ছেন? সোহান কোনো উত্তর দিল না। খাবারগুলো একটা প্লেটে নিয়ে মীরার সামনে দিয়ে বলল, রিজিক আল্লাহর রহমত, এটা নষ্ট করতে নেই। প্লিজ খেয়ে নিন। শেষ কখন খেয়েছেন তা হয়তো ভুলে গিয়েছেন। সাধারণ স্যালাইন ইনজেক্ট করে দেহের দুর্বলতা কাটবে না। মীরা তাকালো সোহানের দিকে। 2-3 সেকেন্ড তাকিয়ে থেকে ফিরিয়ে নিল চোখ। তাকালো খাবারের দিকে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে। এক পুরুষের থেকে পাওয়া জঘন্য দুঃস্বপ্ন থেকে বের হতে না হতেই আরেক পুরুষের উষ্ণতায় যেন মীরার হৃদয় কাঁপাচ্ছে। ভুল ঠিক চিন্তাভাবনা সব জট পাকিয়ে যাচ্ছে তার। জীবনে এতটা নাটকীয় না হলেও তো পারত। সোহান পানির গ্লাস এগিয়ে দিল মীরার দিকে। হাত ধুয়ে খাবারে হাত দিতেই চোখ গলিয়ে বের হয়ে এলো বিষাদীয় পানি। তুমড়ে মুচড়ে ব্যথাগুলো সব বের হতে যাচ্ছে। অবহেলায় কাটানো জীবনে কেউ একটু আহ্লাদি হলে দুঃখগুলোকে আর হুকুম দিয়ে আটকানো যায় না। ওরা চোখ ছেপে বের হয়ে আসে। সোহান হয়তো বুঝতে পারল মীরার অবস্থা। উঠে বের হয়ে গেল কেবিন থেকে। বের হওয়ার আগে বলে গেল, আপনার রিলিজ হওয়ার ব্যাপারটা সামলে আসি। ততক্ষণে আপনি বরং শান্ত হয়ে খাবার শেষ করুন। পুরুষের মাঝেও যত্ন থাকে।
তবে এই যত্ন পাওয়ার ভাগ্য কারো হয়, আবার কারো কারো হয় না। কারো ডাকে চোখ খুলে তাকায় মীরা, নিজেকে আবিষ্কার করে গাড়ির ভেতর। পাশে তাকিয়ে সোহেলকে দেখে মনে পড়ল সে হাসপাতাল থেকে রিলিজ পেয়ে নিজ বাড়িতে ফিরেছে। বাহিরের তাকিয়ে দেখলো বাড়ির গেটের সামনে আছে ওরা। মীরা ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো, বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সোহেল মীরার পাশে এসে দাঁড়ালো। সোহেল বাড়ির দিকে তাকিয়ে মীরাকে বলল, যাবেন না ভেতরে? মীরা ছোট করে বলল, ঘুম। সোহেল বলল, পা ফেলুন তাহলে সদর দরজায়। এবারে এখন ভয়ের সীমা পেরিয়ে গিয়েছে। মীরা বলল, আমার অভয়ারণ্য একদিন আতঙ্কে পরিণত হয়েছিল, আতঙ্ক কাটিয়ে আবারও অভয়ারণ্য পেয়েছি। তবে সব সব হারানো শেষে এখন এখানে শুধু শূন্যতা বিরাজমান। সোহেল বলল, শূন্যতা একদিন পূর্ণতায় জড়াবে, ভয় কিসের? মীরা সোহেলের দিকে ঘুরে দাঁড়ালো। এখন পর্যন্ত গভীরভাবে তাকায়নি সে সোহেলের দিকে, এখনো তাকানোর সাহস হলো না। একবার তাকিয়েই চোখ স্থির করলো মাটিতে। নিচে তাকিয়েই বলল, শুক্রিয়া, আমার জন্য আপনি অনেক করেছেন, যে একজন অপরিচিত হয়ে আমার প্রাপ্য ছিল না। অনুগ্রহ করে আপনি আর আমার জন্য কিছু না করলেই খুশি হব। আপনার উপকারের জন্য আমি চিরকৃতজ্ঞ। যদি আপনার কোনো উপকার করতে হয় তবে জানাবেন, আমি সাধ্যের মধ্যে চেষ্টা করব। সোহেল মীরার দিকে তাকালো না, না তাকিয়েই বলল, সবসময় আমরা ইচ্ছাকৃতভাবে কারো সাথে জোড়াতে পারি না, ভাগ্য আমাদের মিলিত করে। আপনি বারবার আমাকে দূরে ঠেলে দিতে চাচ্ছেন, আমিও যেতে চাচ্ছি, তবে পারছি না। মীরা বলল, মেয়েদের সম্মান কচু পাতার উপর জমানো পানির মতো, হালকা বাতাসেই পড়ে যায়। আমার অবস্থাও ঠিক তেমনি, তাই চাই না কেউ জড়িয়ে যাক আমার সাথে। সোহেল বলল, আরেকটা বার বৃষ্টি হলেই পাতার উপর পানি জমবে, শুধু একটু অপেক্ষার প্রয়োজন। মীরা বলল, প্লিজ চলে যান, আমাদের আর দেখা না হোক। কখনো উপকারে লাগলে অবশ্যই বলবেন, কৃতজ্ঞতা জ্ঞাপনের খাতিরে চেষ্টা করব ইনশাআল্লাহ। সোহেল এবার মীরার দিকে ফিরে তাকালো, মৃদু হেসে বলল, এতই যখন উপকার ফেরত দিতে চাইছেন তাহলে একটা উপকার করুন, এতে আমি ভীষণভাবে উপকৃত হব। মীরা চুপ রইল, সোহেলও কিছুক্ষণ চুপ রইল। মীরা কোনো জবাব দেয় কিনা সে আশায়। মিনিট খানিক কেটে যাওয়ার পরেও যখন মীরা কিছু বলল না তখন সোহেল বলল, বিয়ে করবেন আমাকে? এই উপকারটা করলে বেশ ভালো হয়। সঙ্গে সঙ্গে মীরা তাকালো সোহেলের দিকে, চমকালো বেশ। বুকের ভেতর চিনচিনে একটা অনুভূতি ছোটাছুটি শুরু করেছে, চোখের বাঁধ ভেঙে যেতে চাইছে। মীরার দেহ যেন শীতল হতে শুরু করেছে। ছেলেটা কি মীরার অবস্থা নিয়ে মজা করল? সোহেল তাকালো মীরার চোখে। বাড়ি থেকে একটু দূরে থাকা ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় চকচক করতে থাকা চোখ জোড়া দেখল। সোহেল বুঝতে পারছে মীরার মনের অবস্থা। মানুষের মনের ভাষা সবার আগে জানান দেয় তার চোখ। সোহেল মীরার সামনে হাত নাড়িয়ে বলল, এই যে শুনছেন, এই উপকারটা কি করবেন আমার? মীরা বলল, মজা করছেন আমার সাথে? আপনার এই উপকার করা আমার সাধ্যের বাইরে। সোহেলের চেহারায় সিরিয়াসনেস ভাব এলো। সে বলল, আমি মোটেও মজা করছি না আপনার সাথে। তাড়াহুড়োর প্রয়োজন নেই, শান্তভাবে ভাবুন, তারপর না হয় আমাকে উত্তর দিন। এখন না হয় ফিরে যাচ্ছি। সোহেল এই কথা বলার পর আর দাঁড়ালো না, ঝটপট স্থান ত্যাগ করল। মীরা তাকালো না সেদিকে, মূর্তিমান হয়ে একই জায়গায় দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর পা ফেলল। যেই বাড়িতে আগে পা ফেললে পা থেকে মাথা অবধি ভয় গ্রাস করত, সেই বাড়ি আজ হিমাগারের মতো শীতল অনুভূতি দিচ্ছে। জীবনের এই উঠানামা কি খুব বেশি প্রয়োজন ছিল? ঘরে গিয়ে গায়ে এড়িয়ে শুয়ে পড়ে মীরা। দরজাটা পুরোটা খোলা আছে। মীরা তাকিয়ে আছে সেদিকে। আজ এই দরজার কপাট এখানে না থাকলেও কোনো চিন্তা নেই। শান্তি এলো, তবে সম্ভ্রম হারানোর পরিবর্তে।
নানান রকম চিন্তায় মগ্ন ছিল মীরা। এমন সময় দোলনের কল আসে। কল রিসিভ করে দুই বান্ধবী আলাপ আলোচনায় মগ্ন হয়। সোহেলের বলা কথাগুলো মীরা দোলনকে জানালে দোলন হ্যাঁ বোধক সম্মতি জানায়। দোলনের কাছ থেকে পজিটিভ সম্মতি পাওয়ার পরেও মীরার যেন মনে সংশয় কাটছিল না। জীবনের এই কালো অধ্যায় কি আসলেই আড়াল করা সম্ভব? মীরা চায় না যে তার জীবনের কলুষিত অধ্যায়ে সোহান প্রবেশ করে তার উপর কোনো বেড ইফেক্ট পড়ুক। কিন্তু ছেলেটাকে দূরে ঠেলতে গিয়ে আরো কাছে এসে যাচ্ছে। মীরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। সোহেল বাসায় পৌঁছে দেখল তার বাবা মা দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। তাদের দেখে বেশ সিরিয়াস মনে হচ্ছে। বাবা রফিকের আজ আসার কথা ছিল না, তাহলে এত তাড়াতাড়ি কেন এলো? সোহেল সালাম দিয়ে ওনাদের পাশে সোফায় গিয়ে বসতে বসতে বলল, কখন এলে বাবা? মা যে বলল তোমার আরো দেরি হবে। বসতে না বসতেই আয়েশা জিজ্ঞেস করল, কোথায় ছিলে এতক্ষণ? আয়েশার প্রশ্ন শেষে রফিক বলল, তোমার মায়ের তাগিদে চলে আসতে হলো। তুমি নাকি তার কথা শুনছো না? সোহেল স্বাভাবিকভাবেই উত্তর দিল, মা, মীরাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। বাবা, তুমি ভালো করেই জানো আমি কেমন। আমার যেটা সঠিক মনে হবে সেটা আমি করবই। আয়েশা বলল, এভাবে মেয়েটার পিছনে ঘুরে কি কোনো লাভ হচ্ছে? কেন সময় নষ্ট করছো তার পেছনে? সোহেল বলল, মা, তুমি অবশ্যই এই কেন এর উত্তর জানো। আমি তোমাকে দুপুরে জানিয়েছি। আয়েশা রেগে বলল, কতটা বদনাম বয়ে বেড়াতে হবে যেন। আমি এই মেয়েটার সাথে তোমার বিয়ে করাতে একদম একমত নই। রফিক বলল, আয়েশা, তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো? তুমি অল্পের জন্য বেঁচে গিয়েছিলে, তবুও তোমায় কত ধরনের বাক্য হজম করতে হয়েছে। শেষমেশ আমি তোমায় নিজের করে নিলাম। আমি কি তোমায় আগলে রাখিনি? মানুষের মুখ দুদিন পর এমনিতেই বন্ধ হয়ে যাবে। আয়েশা বলল, তার সাথে কিভাবে আমার জোড়া ধরছো? আমি তো কাউকে খুন করিনি। জেনে শুনে একজন খুনিকে আমার ছেলের বউ করব? কখনো যদি আমাদের কাউকেই মেরে দেয়? সোহেল বলল, মা, মানুষের মৃত্যু যে পরিস্থিতি লেখা হয়েছে সেভাবেই সে মৃত্যুবরণ করবে। এসব কি ধরনের ভুল ধরছো তুমি মা? তুমি তো এমন নও যে কিনা হুটহাট কিছু একটা বলে দেবে। একটা কথা স্পর্শ করে বলছি মা, আমি বেঁচে থাকলে মীরাকেই বিয়ে করব। সে আমার ভাগ্যে থাকলে অবশ্যই আমার স্ত্রী হয়ে এ বাড়িতে আসবে। আয়েশা কিছু বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে গটগটিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রফিক আর সোহান বাবা ছেলে মিলে টুকটাক আলোচনা শুরু করলো। প্রায় সপ্তাহখানেক কেটে গেল। মীরা কিছুটা স্বাভাবিক, নিজের কাজের জায়গায় যাওয়া আশা করছে। তবে চারপাশ থেকে কিছু কানাঘুষা বাতাসে উড়ে বেড়াচ্ছে। মীরা না শোনার অভিনয় চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কিছুই করার নেই। কারো মুখ বন্ধ করার ক্ষমতা সে রাখে না। মাঝে মধ্যে তার ইচ্ছে হয় নিজেকে শেষ করে দিতে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের নই। আমরা আল্লাহর দেয়া আমানত, যার ক্ষান্ত করা দুঃসাহসিক কাজ। মেয়েরা চাইছে ঘুরে দাঁড়াবার, কিন্তু দাঁড়ানোর জন্য প্রয়োজন মজবুত স্থিতিশীল মেরুদণ্ড, যা মীরার আগে এখন বিলুপ্তি পেয়েছে। সোহান এই দিন দূর থেকেই মীরাকে দেখভাল করছে। মীরার সময় প্রয়োজন। সোহেল চায় মীরা আনন্দে বাঁচুক। একদিন সোহেল মীরার সামনে পড়ে গেল। মীরা সোহানকে দেখে থমকে দাঁড়ালো। মাত্র কয়েকদিন কেটেছে, সবে ছেলেটার সাথে সাক্ষাৎ হয়নি। এতেই মনে হচ্ছে যে কত যুগ ধরে যেন দেখা হয় না। মীরাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সোহান মৃদু হেসে সালাম দিল, আসসালামু আলাইকুম। মীরা তখনও চুপ করেই তাকিয়েছিল। সোহান এবার একটু উচ্চস্বরে সালাম দিলে মীরার সম্বিত ফিরে। সাথে সাথে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে সালামের জবাব দেয়। সোহান বলল, আমাকে একটু সময় দেয়া যাবে কি? মীরা ঝটপট উত্তর দিল না। মনে হলো কিছু একটা ভাবল সে। তারপর বলল, জি যাবে। সোহান বলল, চলুন তাহলে ওই লেকের পাড়ে হাঁটি। আপনার কি এতে কোনো আপত্তি আছে? মীরা মাথা ঝাঁকিয়ে সমস্যা নেই জানালো। সোহান আগে পা বাড়ালো। মীরা তার পিছু পিছু এগিয়ে গেল।
লেকের পাড়ের বাতাসে কাঁপুনি দিচ্ছে হাড়ের ভেতর। শীতের ঠান্ডা বাতাস বলে কথা। দুজন নীরবতাকে আঁকড়ে হেঁটে চলল বেশ খানিকক্ষণ। তারপর নীরবতা ভেঙে সোহান বলল, কেমন আছেন? মীরা আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ, কালো এক অধ্যায় নিয়ে বেঁচে আছি। আপনি? সোহান বলল, আলহামদুলিল্লাহ, আছি ভালোই, তবে রোগে ধরেছে। রোগের কথা শুনে মীরা ঝট করে তাকালো সোহানের দিকে। উদ্বিগ্নতা চাপল মীরার কণ্ঠে। সে বলল, আপনি অসুস্থ? কি হয়েছে আপনার? রোগ নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? ডাক্তার দেখিয়েছেন? সোহান হাসল, বলল, এত প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমি হাঁপিয়ে উঠব। আচ্ছা শুনুন, এটা হলো আমার মনের রোগ। দিন দিন আক্রমণ বেড়েই যাচ্ছে। কি যে পীড়া দিচ্ছে! প্রাতিষ্ঠানিক কোনো ডাক্তার নেই এই রোগ সারানোর। চিকিৎসাটা আপনার থেকে পেলে চিরকৃতজ্ঞ থাকব। মীরা ঠায় দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে যে সোহান কি বলতে চাইছে। চুপ করে মীরা ভাবল কিছুক্ষণ। দোলনের পরামর্শগুলো মনে করল। তার এখন শক্ত মেরুদণ্ড লাগবে। এই শক্ত মেরুদণ্ড একমাত্র সোহানই কেবল হতে পারে। মীরা বুক ভরে নিঃশ্বাস নিয়ে চোখ তুলে তাকালো সোহানের চোখে। কি করতে পারি বলুন, বলে আবার চোখ ফিরিয়ে নিল লেকের দিকে। হামজা হেসে বলল, আমার অর্ধাঙ্গিনী হয়ে যান, তবেই সারবে মনের অসুখ। কথা দিচ্ছি, আপনার দিকে আসা সব ঝড় ঝাপটা নিজ হাতে সামলাবো ইনশাআল্লাহ। শীতের বাতাসের মতোই সোহানের কথাগুলো শীতলতায় মুড়িয়ে দিচ্ছে মীরার হৃদয়। তবে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা সম্ভব হয়নি। দেহের ময়লা সাবান পানি দিয়ে ধুয়ে ফেললেই চলে যায়, কিন্তু চরিত্রে লেগে যাওয়া ময়লা কিভাবে পরিষ্কার করা সম্ভব? মীরার চিন্তা, চরিত্রে লেগে যাওয়া ময়লা রাত যেন সোহানের গায়ে না লাগে। এদিকে সোহানের চিন্তা, মীরাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবে। মীরাকে নীরব থাকতে দেখে সোহান বলল, কোনো উত্তর কি পেতে পারি জনাবা? মীরা বলল, আপনার অভিভাবককে বলুন প্রস্তাব নিয়ে আসতে। তবে আমার ব্যাপারে ওনাদেরকে সব বলে নেবেন। আমি চাই না আমার জন্য অন্যদের সম্পর্ক নষ্ট হোক। সোহান হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমি তাহলে আগামীকালই প্রস্তাবনা নিয়ে হাজির হব। আর হ্যাঁ, আপনার ব্যাপারে ওনারা সবটাই জানেন। মীরা অবাক হয়ে তাকালো সোহানের দিকে। সে ভাবছে, এত কিছু হয়ে যাওয়ার পরও কি তারা এত সহজে মেনে নেবেন? মীরা চোখে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। একটু আলোকরশ্মি সামনে এলে মুহূর্তেই সেটা অন্ধকারে গহ্বরে বিলীন হয়ে যায়। মীরার মুখমণ্ডল জুড়ে শুধু চিন্তার ছাপ ছড়িয়ে আছে। সোহান সেটা খেয়াল করল। সোহান বলল, আল্লাহ চাহে তো খুব শীঘ্রই আপনার চিন্তা শেষ হবে। এখন বাসায় গিয়ে প্রস্তুতি নিন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামীকাল সময়মত মাকে নিয়ে পৌঁছে যাব। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ। মীরা দ্রুত চলে এলো সোহানের সামনে থেকে। বুকের ভেতরটা কেমন হাঁসফাঁস করছে। ছেলেটার কথাগুলো জানি কেমন। জীবনের বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। এই মুহূর্তে দোলনকে সব জানাতে হবে। আপন বলতে এই একটা মানুষই এখন পর্যন্ত তার পাশে আছে। বিয়ের মতো একটা অধ্যায় শুরু করতে হলে অবশ্যই সেখানে দোলনকে লাগবে। সে এখন মীরার অভিভাবক স্বরূপ। সোহান তাকিয়ে রইল মীরার চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সোহান নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলল, এত দেখতে হবে কেন? বিয়েটা হয়ে গেলে বৈধ অধিকার, তখন মুখোমুখি হয়ে ভালো করে দেখতে পারবি। সেদিন কোনো বাধা ধরা থাকবে না। আর একটুখানি ধৈর্য রাখো। গতকাল দোকানে ফিরে না গিয়ে বাসায় ফিরে গেল মীরা। বাসায় পৌঁছেই দোলনকে সবকিছু খুলে বলেছিল। তার দরুন তার হাজবেন্ড ও শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে রাতেই মীরার বাসায় উপস্থিত হয়। দুপুরে আসবে সোহান তার মাকে নিয়ে। দোলন মীরাকে কোনো কাজই করতে দিচ্ছে না। এদিকে দোলনকে তার শাশুড়ি কোনো কাজ করতে দিচ্ছেন না। ওনার করা হুকুমে দোলন মীরাকে নিয়েই ব্যস্ত। বাজারঘাট করার দায়িত্ব হামজা ও তার বাবা মিলে সামলে নিল।
রান্নার কাজ দোলনের শাশুড়ি নিজে করছেন। হামজাও তার মাকে রান্নার কাজে সাহায্য করছে। মীরা খুবই নার্ভাস। এতটা নার্ভাসনেস আগে অনুভূতি হয়নি। বিয়ে বস্তুটাই এক জাদুকরী জিনিস। জীবনের সবচেয়ে বড় পথের মোড় পাল্টে যায় এই বিয়ে নামক টার্নিং পয়েন্টে এসে। এই কয়দিনে মীরা বুঝতে পেরেছে যে সোহান তার পিছু ছাড়বে না, কিন্তু মনের কোণে কোথাও একটা ভয় চুপসে বসে আছে। ভবিষ্যতের ভোগান্তির কথা চিন্তা করলে মীরার নিজেকে দুনিয়ার বোঝা মনে হয়। তবুও সে থেমে নেই। দুপুরের নামাজের পর সোহান হাজির হলো। সাথে শুধু মাকে নিয়ে আসার কথা থাকলেও বাবাকেও নিয়ে এসেছে। তাদের আপ্যায়ন করছে দোলনের শ্বশুর শাশুড়ি। সোহানের মা আয়েশা জানে মীরার পরিবার বলতে কেউ নেই। তাহলে এনারা কারা? আয়েশা হামজার মাকে প্রশ্ন করেই বসলেন। হামজার মা আয়েশাকে বুঝিয়ে বললেন মীরা ও দোলনের সম্পর্কে। আয়েশা বুঝতে পারল দুনিয়াতে কিছু সম্পর্ক রক্তের সাথে সম্পর্কিত না হয়েও আত্মার আত্মীয় হওয়া যায়। মীরার সাথে দোলনের সম্পর্কটাও ঠিক তেমন। হামজার মা ও কত সাবলীল। আয়েশার এই ব্যাপারটা ভালো লাগলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে হামজাদ, তার বাবা ও সোহানের বাবা মিলে বাড়ির বাইরে ছোট আকারের বাগানটাতে এলেন। একপাশে সব সবজির গাছ আর অপর পাশে ফুলের গাছ। ওদিকে মীরাকে দেখেলেন আয়েশা। শ্যামল বর্ণের একটা মেয়ে, চেহারা জুড়ে যেন এক ধরনের মায়া আকৃষ্ট করছে। আয়েশা বুঝতে পারল যে সোহান কেন মীরাকে বিয়ে করার জন্য পাগল হয়েছে। একজন নারীর মায় যদি কোনো পুরুষ আটকে যায়, তবে সেই মায়া কাটিয়ে বের হতে পারা এত সহজ নয়। সোহানও এই মায়া আটকেছে। আয়েশা কুশলাদি বিনিময় ছাড়া বেশি কিছু তেমন আর বলেনি। মীরা ভয় চুপসে ছিল। সে সোহানের মায়ের আচরণ বোঝার চেষ্টা করছিল। তিনি কি আসলেই মেনে নেবেন মীরাকে? কিছুক্ষণ পরে পুরুষ তিনজন ভেতরে চলে এলো। আয়েশা তখন ড্রয়িং রুমে এসে বসেছে। সোহান এসে মায়ের পাশে বসে আস্তে করে জিজ্ঞেস করলো কেমন লাগলো তাকে। আয়েশাও সোহানকে আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। সোহান হেসে উঠল। তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা কাজী ডাকো তাহলে। শুভ কাজটা আমি আজই সারতে চাই। সোহানের এমন কথায় উপস্থিত সবাই বেশ অবাক হলো, শুধু আয়েশা বাসে। আয়েশা আন্দাজ করেছিল যে ছেলে এমন কিছু অবশ্যই করবে। গতকাল সে কিছু শপিং করেছে মীরার জন্য। সোহানের জবাবে তার বাবা বলল, বেশ তাই হবে। তবে মীরার মতামত অবশ্যই জরুরি। হামজার মা মীরার কাছে গিয়ে তার মতামত জানতে চাইল। মীরা প্রথমে রাজি না হলেও দোলন ও তার শাশুড়ির কথায় রাজি হয়। হামজার মা এতে রাজি হতেন না যদি সোহানের ব্যাপারে তিনি কোনো খোঁজ খবর না জানতেন। কয়েকদিন আগেই দোলনের কাছ থেকে সোহানের কথা শুনে হামজাকে দিয়ে খোঁজ নিয়েছিলেন। সব দিক দিয়েই সোহান পারফেক্ট মীরার জন্য। অতঃপর সন্ধ্যা লগ্নে মীরা সোহানের শুভ প্রণয় হয়ে গেল। মীরাকে রাতেই সোহান তার বাড়ি নিয়ে যায়। জাঁকজমকভাবে কোনো কিছুই হয়নি। মীরাকে খুব সাধারণভাবেই সাজানো হয়েছে। নতুন বোরকা নিকাবের আড়ালে ঢাকা পড়েছে সেই সাজ। তবুও কত আনন্দ মিশে আছে এই সন্ধ্যায়। বুক জুড়ে আত্মতৃপ্তির ঢেকুর উঠছে। ভয়টা আগের মতো কাজ করছে না মীরার মনে। মীরাকে কখনো কেউ বিন্দু পরিমাণ বাঁকা কথা বললে তাকে ছেড়ে কথা বলেনি সোহান। বাসর রাতে খালামনি মরিয়ম একটু বাঁকা কথা বলাতে তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে সোহান। এরপর থেকে বাসার কেউই মীরাকে নিয়ে কখনো কিছু বলেনি। কেউ কখনো কিছু বললে সোহান সামলে নিয়েছে তা। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে মীরাকে আগলে রাখবার। দেখতে দেখতে কেটে গিয়েছে বছরখানেক। মীরার মনে জন্ম নেয়া অন্ধকার ভবিষ্যতে সেই ভয়টা এখন পুরোপুরি মুছে গিয়েছে সোহানের জন্য। পূর্ণিমা রাত। ছাদের উপর বেশ আলো ঝলমল করছে। সোহান বসে অপেক্ষা করছে মীরার। মীরা চা নিয়ে উপস্থিত হয় সেখানে। সোহানের আবদার পূরণ করতেই এই পূর্ণিমার রাতে জ্যোৎস্না বিলাস করতে ছাদে বসে এখন চা খাবে দুজনে। শীত কেটে গিয়েছে। বসন্তের ফুরফুরে বাতাস শরীর ছুঁয়ে দিচ্ছে একটু পরপর। চায়ের কাপে চুমুক দিয়ে সোহান বলল, আজ কি রজনীগন্ধার সাথে আড়ি দিয়েছ বুঝি?
মীরা বলল, ওহু, তা কেন হবে? সোহান চায়ের কাপ রেখে মীরার সামনে এক হাঁটু ভাঁজ করে মীরার এক হাত জড়িয়ে বলল, আজ রজনীগন্ধার ঘ্রাণ পাচ্ছি না যে। আমার পাশে যদি কোনো শাকচুন্নি আসে তখন কি করবো বলতো? জানো, তোমার এই ঘ্রাণে আমি বিভোর হই। একমাত্র তোমার গায়ে এই রজনীগন্ধার ঘ্রাণ শোভা পায়। মনে হচ্ছে আমার সমস্যা হয়েছে। আচ্ছা, নাকের ডাক্তার দেখাবো নাকি? মীরা বলল, তোমার নাক একদম তরতাজা আছে জনাব। সমস্যা আমারই। ঘ্রাণটা এখন নিতে পারছি না। সোহান উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? চলো সকালে ডাক্তারের কাছে নিয়ে যাই। মীরা হেসে বলল, এখন আমি আরো অনেক কিছুরই ঘ্রাণ সহ্য করতে পারি না। এতে ডাক্তার দেখানোর কিছু নেই। সোহান বলল, কি বলছো? তোমাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার স্বাস্থ্যের 19 থেকে 20 হতে দিব না। মীরা বলল, এই সময় এমন হবেই। এতেই ডাক্তারের হাত নেই। সোহান উঠে দাঁড়িয়ে বলল, বউ, আমাকে একটু বুঝিয়ে বলো। ডাক্তারের কাছে যেতে চাচ্ছ না, আবার বলছো এই সময় এমন হয়। মীরা উঠে দাঁড়ায়। একদিন সোহানের সাথে মিশে দাঁড়িয়ে জড়িয়ে ধরে তার গলা। তারপর কানের পাশে আস্তে করে বলল, আজ্ঞে মহারাজ, আপনি পিতা হতে চলেছেন। সোহান বড় বড় চোখ করে তাকালো মীরার দিকে। কথা বলার ভাষা পাচ্ছে না সে। কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ গড়িয়ে টলটলে গরম পানি পড়ল মীরার কাঁধে। মীরার কপালে চুমু খেয়ে বুকে ভালো করে জড়িয়ে সোহান বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমাপ্ত।